সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। চিনি, তোকে এই লুকে প্রিন্সেস ডায়না মনে হচ্ছে। সকলে গভীর নজরে চেয়ে আছে চিনির দিকে। চিনির অপরূপ সৌন্দর্যের মাঝে সকলের চোখে মুখেই কৌতূহলের ছাপ। আদনানের কথায় সবাই চিনিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এর মধ্যেই নুসরাত বলল, তোর চুল কাটলো কে? নির্ণয় ভাইয়া। নামটা উচ্চারণ করতেই সবার চোখ চিনির ওপর থেকে সরে গেল। নুসরাত চিনিকে হাত ধরে বসালো এবং তিনাও বসলো। চিনির চোখ এখনও ফ্লোরের দিকেই স্থির, চোখ তুলে কারো দিকে তাকাচ্ছে না। তিনা আর আদনানের সাথে তো একদমই না। আদনান কিছু বললেই চিনি চুপ, তবে নুসরাতের সাথে টুকটাক কথা হচ্ছে। তিনার দিকে তো মুখ ফেরায়নি। আদনানও তিনা বুঝতে পেরেছে চিনি তাদের সাথে রাগ করেছে। আদনান গলা পরিষ্কার করে চিনির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হলো। আদনান ফের চেষ্টা ত্রুটি না রেখে বলতে শুরু করলো, আমরা ব্রো ভয়ে তোর সাথে দেখা করিনি। তুই তো জানিস ব্রো তোর প্রতি কতটা পজিটিভ। কথাটা কর্ণপাত হতেই চিনি তড়িৎ গতিতে আদনানের দিকে তাকালো। চিনির তাকানো দেখে আদনান উপলব্ধি করলো কথার মাঝে খেই হারিয়ে ভুল কথা বলে দিয়েছে। আপাতত সিচুয়েশন সামলানোর জন্য তিনাকে উদ্দেশ্য করে বলল, আমি না হয় ব্রোর ভয়ে ছিলাম, কিন্তু তিনা তো চিল মুডে ছিল, তারপরেও তোর সাথে। পুরো কথা শেষ করার আগেই ও এমন গা ছাড়া কথাবার্তার চড়াত করে উঠে তিনার মস্তিষ্কটা। পুনরায় ঝগড়া শুরু হয়ে গেছে আদনান আর তিনার মাঝে। একটু পরে নীরবতা ভেঙে তুমুল ঝগড়ার মাঝেই চিনি বলে উঠল, ঠিক আছে, আমি তোদের মাফ করে দিয়েছি, এবার চুপ কর। সত্যি? সত্যি? হ্যাঁ সত্যি। নুসরাত মনে মনে বলছে, চিনি তুই কাকে মাফ করে দিচ্ছিস? যারা আমাদের নিয়ে জঘন্যতম গেম খেলছে। এর মধ্যে নির্ণয় হনহন করে এসে চেয়ার টেনে চিনির বরাবর সামনে চেয়ারে বসলো আর সবার উদ্দেশ্যে বলল, গট অ্যান্ড ড্রিঙ্কস? নো, আই ওয়াই ওয়েটিং ফর ইউ ব্রো। নির্ণয় উপস্থিত হতে নীরবতা ঠান্ডা আবহাওয়া বয়ে চলেছে। শুধু নির্ণয় যেখানে আছে সেইটুকু স্থান নয়, বরং পুরো রেস্টুরেন্টে। নির্ণয় বসার সাথে সাথে চিনির চোখে চোখ পড়তেই চিনি নির্ণয় থেকে চোখ সরাতেই জিয়াংয়ের চোখে চোখ পড়ল। যখন জিয়াং থেকে চোখ সরাবে তখনই চারপাশে কত শত মানুষকে চোখে পড়ল। হঠাৎ চিনির ভেতর ভিন্ন রকম অনুভূতি হানা দিচ্ছে। রেস্টুরেন্টের চারপাশে কত মানুষের ছড়াছড়ি, অচেনা কত পুরুষের আগমন রয়েছে। তার উপর চোখের খুব সামনেই জ্যান্ত দাঁত কেলিয়ে বসে আছে জিয়াং। সব কিছুর মাঝে কেমন অদ্ভুত রকম হাঁসফাঁস করছে চিনি। এক হাত দিয়ে বুকের কাছে ড্রেসে চেপে রেখে ক্রমশই জোরে জোরে শ্বাস নিচ্ছে। মনে হচ্ছে ওর কোথাও ভীষণ কষ্ট হচ্ছে। চিনির এমন নাজেহাল এবং হাঁসফাঁস করতে দেখে নুসরাত বলে উঠল, কি হয়েছে তোর? নুসরাতের বলার পর তিনাও বলে উঠল, আরে ওকে চিনি, ঠিক আছিস তুই? তিনি না সূচক মাথা নাড়ালো। তিনাও কিছু সময় যাবৎ চিনির দিকে লক্ষ্য করছে। তিনা নুসরাতের দিকে তাকিয়ে বলল, চিনিকে পানি দে, হয়তো পানি পান করার পর চিনির ভালো লাগবে। কিন্তু নুসরাতের সেই দিকে খেয়াল নেই। হঠাৎ করেই নুসরাত তিনার দিকে তাকিয়ে ধ্যানমগ্ন হয়ে কিছু ভাবছে। তিনা নুসরাতকে এখনও পানি দিতে না দেখে তিনা চিনির দিক থেকে চোখ সরিয়ে নুসরাতের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠস্বরে কিঞ্চিত পরিমাণ কপাল কুঁচকে বলল, পানি চেয়েছি, পানি না দিয়ে আমার দিকে এমনভাবে তাকিয়ে কি দেখছিস? তিনার কথা এবং জিয়াংয়ের ডাকে নুসরাতের হুঁশ ফিরল। কি ভাবছো নুসরাত? চিনচিন মনে হয় অসুস্থ হয়ে পড়েছে, তাই তো তিনা তোমার কাছে ওয়াটার চেয়েছে। এর মাঝেই আদনান তিনার দিকে পানি এগিয়ে দিল। আদনানের পানি এগিয়ে দেওয়া দেখে তিনা ক্রন্দনরত আওয়াজেই বলল, তোর কাছে কি আমি পানি চেয়েছি? পানি তোকে দেইনি, চিনিকে দিয়েছি। অনাকাঙ্ক্ষিত ঘটনায় সবাই চিনিকে নিয়ে ব্যস্ত হলে নির্ণয়ের মাঝে কোনো পরিবর্তন নেই। নির্ণয় একইভাবে একই স্থানে বসে মুখভঙ্গি গম্ভীর চোখে চিনির দিকে তাকিয়ে আছে। এমনকি চোখের পলকও পড়ছে না, স্থির বস্তুর মতো। সবার ভরপুর উত্তেজনার মধ্যে নির্ণয় শান্ত তবে স্থির কণ্ঠেই বলল, জাস্ট স্টপ ইট। নির্ণয়ের এমন কণ্ঠস্বর সবার কাছে শরীর কাঁপুনি দেওয়ার মতো ধারালো মনে হলো। নির্ণয়ের বলা কথা সবার কর্ণপাত হতে যে যার মতো স্থির হয়ে গেল। জিয়াং নুসরাতকে ইশারা দিয়ে বসতে বলল। আদনান ও তিনা নিজের স্থানে বসে পড়ল। লুক এট মি চিনি, কিসের ভয় তোর? কাকে ভয় পাচ্ছিস? আমাকে নাকি পুরনো অতীতকে? অ্যান্সার মি। চিনি নির্ণয়ের চোখে চোখ রেখে এখনও নিশ্চুপ, তবে চিনির চোখে নির্ণয়ের কথা শোনার কিছুটা আগ্রহ প্রতিফলিত হয়েছে আজ। যে কোনো সিচুয়েশনে আমি তোর পাশে থাকবো,
তোর জন্য না হয় দুনিয়ার সাথে লড়াই করে নেব, কেউ আসুক বা না আসুক, আমি ঠিকই চলে আসবো। নির্ণয়ের মুখে এমন কথা শুনে সবাই বিস্ময়কর চোখে চিনি আর নির্ণয়ের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে চিনির তো চোখের পাতাই নড়ছে না, একের পর এক ঝটকা লাগছে ইলেকট্রনিক শর্টের মতো। এখনও যে চিনি সজ্ঞানে আছে এটাই ঢের। নির্ণয় দ্বিতীয় দফায় অবাক করে চিনির চোখের দিকে তাকিয়ে হাত কিছুটা উঁচু করে তুড়ি বাজাতেই রেস্টুরেন্টের সব লোক সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়ালো। চিনির সাথে সবাই চারপাশে চোখ বুলিয়ে দেখছে। রেস্টুরেন্টের ভিতরে সবাই নির্ণয়ের ইশারা পেয়ে দাঁড়িয়ে গেছে। তার মানে রেস্টুরেন্টের প্রত্যেকটা মেম্বার নির্ণয় সিনহা চৌধুরীর। নুসরত নির্ণয়ের এমন কার্যকলাপে ভয়ে জিয়াংয়ের দিকে তাকিয়ে আছে। জিয়াং নুসরতের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এটাই আনসির পাওয়ার। এখানে বসে হাতের ইশারায় কায়নাত হাজির করতে পারবে। আমি সেদিনে বলেছি, আজ বলছে, সে সিচুয়েশন তো দূরের কথা, তোর দিকে যদি কেউ সেই নজরে তাকায় তাহলে তার জান হাতে নিয়ে তোর সামনে দাঁড়াতে হবে। রিপিট, তোর জন্য 7 জন কেন, শত শত মানুষকে যদি শেষ করতে হয় তাতে আমি দুবার ভাববো না, অ্যাজ সুন অ্যাজ পসিবল। কথাগুলো বলার সময় নির্ণয়ের চোখ চিনির চোখের দিকে ছিল। নির্ণয়ের রক্তিম চোখগুলোই বলে দিচ্ছে চিনির প্রতি তীব্রতা। হঠাৎ করেই তিনা লক্ষ্য করলো চিনির মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে না। প্যানিক অ্যাটাক তো দূরে কথা, চিনির চেহারার মধ্যে আলাদা রকম অনুভূতি প্রতিফলন হচ্ছে। তিনা চিনিকে জিজ্ঞেস করলো শিওর হওয়ার জন্য তিনা যা ভাবছে তা সঠিক কিনা। চিনি, তুই এখন ঠিক আছিস? তিনার কথাই তিনার সাথে সাথে নুসরত চিনিকে নোটিশ করলো চিনির এখন অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। নুসরতের মনে প্রশ্ন জাগ্রত হলো, আদৌ চিনি নির্ণয়কে ভয় পায় নাকি সবার থেকে নির্ণয়ের কাছেই সুরক্ষিত মনে করে। তিনার প্রশ্নে মাথা নাড়িয়ে ধীরে ধীরে চিনি সতেজ নির্ভেজাল মনে বলল, এখন আমার অস্বস্তি হচ্ছে না, ঠিক আছি আমি। চিনি বেটার ফিল করতেই নির্ণয় রেস্টুরেন্টের ওয়েটারকে নক দিতে মেনু কার্ড দিয়ে হাজির হলো। নির্ণয় মেনু কার্ড হাতে নিয়ে চিনির দিকে এগিয়ে গিয়ে বলল, তোর যা পছন্দ হয় তো অর্ডার দিতে পারিস। চিনি নির্ণয়ের থেকে মেনু কার্ড নিয়ে সবগুলো খাবারের পিকে চোখ বোলাচ্ছে আর হাত কচলাচ্ছে। নির্ণয় চিনিকে এমন করতে দেখে ভ্রুকুচকে বলল, হোয়াটস রং, টেল মি। তোকে খাবারে তো ডিসাইড করতে দিয়েছে, এত নার্ভাস কেন হচ্ছিস? চিনি চুপ হয়ে বসে আছে, কথা বলছে না। নির্ণয় আবারও বলতে শুরু করলো, এটা এখানকার বেস্ট অ্যান্ড ভিআইপিদের মেনু কার্ড। তোর কি খাবার পছন্দ হচ্ছে না? অন্য কোথাও ট্রাই করবে? চিনি মেনু কার্ডের দিকে তাকিয়ে নির্ভীক ব্যক্তিত্ব নিয়ে চুপ হয়ে বসে আছে, একটু শব্দও করছে না। তিনা, আদনান, নুসরাত, জিয়াং সবাই চিনির জবাবের জন্য তাকিয়ে আছে এবং ভয়ও পাচ্ছে চিনির কর্মকাণ্ডে। কখন জানি নির্ণয় রেগে যায়। চিনির চুপ থাকায় নির্ণয়ের মস্তিষ্কে রাগের বহিঃপ্রকাশ ঘটল। তবু নিজেকে ঠিক রাখার চেষ্টা করে চিনির উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলল, টাইম ইজ আপ, জাস্ট 1 মিনিট, লুক এট মি। খাবার ঠিকঠাক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না কি অর্ডার দিব। আমি তো কখনো ফিনল্যান্ডের রেস্টুরেন্টে খাবার টেস্ট করিনি, তাই বুঝতে পারছি না। চিনির কথাগুলো নির্ণয়ের চোখের দিকে তাকিয়ে একদমে বলে ফেলল। নির্ণয় মিনিট খানেক সময় চিনির দিকে তাকিয়ে থেকে বলল, ওয়েল, আই গট ইট। তারপর নির্ণয় ওয়েটার দেখে বলল, মেনু কার্ডের রাইট সাইডের প্রত্যেকটা আইটেম অ্যান্ড ডেজার্ট নিয়ে এসো, বাট খাবারে স্পাইসি অ্যান্ড মাশরুম যেন অ্যাড না হয়, সো ফাস্ট। আই লাভ স্পাইসি। স্পাইসি চিনি খেতে পারে না, আর মাশরুমে চিনির অ্যালার্জি। আবারও সবার চোখ চিনি আর নির্ণয়ের ওপর। চিনি আর চোখে নির্ণয়ের দিকে তাকাচ্ছে। নির্ণয় মেনু কার্ড জিয়াং আর আদনানের দিকে এগিয়ে দিয়ে বলল, ইট ইজ অন মি, তোদের যা পছন্দ অর্ডার দিতে পারিস। কিছু সময়ের মধ্যেই ফিনল্যান্ডের জনপ্রিয় খাবারের আইটেমের রংমহল ছড়িয়ে পড়েছে টেবিলে। ক্যারেলিয়ান স্টু, রামেন, ফিনিশ খাবারের উদাহরণ মিটবল, মটর স্যুপ এবং রায়ের রুটি এই জাতীয় প্রধান খাবারের উদাহরণ। ঐতিহ্যবাহী ফিনিশ রন্ধন প্রণালী আলু, মাছ, দুধ, মাখন এবং রায়ের রুটির চারপাশে ঘোরে। আজকাল সমসাময়িক সৃষ্টি এবং ঐতিহ্যবাহী শৈলী ফিনল্যান্ডে ফিনিশ একত্রিত হয়, যা ডাইনিংকে একটি ফ্যাশনেবল কিন্তু আরামদায়ক ব্যাপার করে তোলে। খাবার আসতেই নির্ণয় দুটো চপস্টিক নিয়ে টিস্যু দিয়ে ক্লিন করে চিনির হাতে দিল। নির্ণয়ের হাতে চপস্টিক ক্লিন করার টিস্যু দেখে জিয়াং নিজের চপস্টিক নির্ণয়ের দিকে এগিয়ে দিয়ে হাসি হাসি মুখ করে বলল, আমার কাছে টিস্যু নেই। পুরো কথাই সম্পূর্ণ করার আগে নির্ণয় জিয়াংয়ের হাত থেকে চপস্টিক নিয়ে খাবার খেতে লাগলো। জিয়াং বোকার মতো একবার নির্ণয় থেকে আরেকবার সবার দিকে তাকিয়ে নির্ণয়কে বলল,
আমি তোকে চপস্টিক ক্লিন করতে দিয়েছি আর তুই আমার চপস্টিক দিয়ে খাবার খাচ্ছিস? নির্ণয়ের কর্মকাণ্ডে সবাই মিটমিট করে হাসছে। নির্ণয় খাবার খাচ্ছে আর বলছে, হোয়াটস ইউর প্রবলেম? আমি কেন তোকে চপস্টিক ক্লিন করে দেব? তাহলে চিনচিন তোর কিসের প্রবলেম? চিনচিনকে কেন চপস্টিক ক্লিন করে দিলি? চিনি আমার পার্সোনাল প্রবলেমের সেন্সিটিভ পয়েন্ট। নির্ণয়ের মুখ থেকে এইরূপ কথা শুনে চিনির হাত থেকে চপস্টিক পড়ে গেল। চিনি তাড়াতাড়ি করে চপস্টিক হাতে নিতে যাবে, ঠিক তখনই নির্ণয় বলল। ডোন্ট টাচ। চিনির হাত স্থির হলো। সবার নজর নির্ণয়ের দিকে। নির্ণয় নিজের চপস্টিক দিয়ে চিনির মুখের সামনে খাবার ধরল। নির্ণয়ের কর্মকাণ্ড বুঝতে না পেরে চিনি নির্ণয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু নির্ণয়ের কিঞ্চিত পরিমাণও হেরফের নেই। পূর্বের ন্যায় এখনও খাবার ধরে আছে দেখে চিনি কী করবে বুঝতে না পেরে হাঁ করে নির্ণয়ের খাবার মুখে তুলে নিল। চিনি খাবার মুখে তুলতেই নির্ণয় ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত পরিমাণ হেসে বলল, দিস ইজ গুড গার্ল, মাই ফিউচার। সবাই বিস্ময়কর চোখে নির্ণয়ের কর্মকাণ্ড দেখছে, কারো চোখ সরছে না। এর মধ্যে নির্ণয় যখন দ্বিতীয়বার খাবার তুলে দিল চিনির মুখে, খাবার গরম থাকায় চিনি কী করবে বুঝে ওঠার আগেই নির্ণয় চিনির মুখের সামনে হাত পেতে দিল। চিনি মুখের গরম খাবারটা নির্ণয়ের হাতে ফেলল। নির্ণয় উত্তেজিত কণ্ঠে বলল, হোয়াট হ্যাপেন্ড? ইউ অল রাইট? খাবার গরম ছিল। আই নো দ্যাট, বাট ইটস টোটালি মাই মিস্টেক ফিউচার। আমি ঠিক আছি, আপনার হাতে। তুই ঠিক থাকলে আমিও ঠিক আছি। নির্ণয়ের কার্যকলাপ দেখে সবাই আশ্চর্য চোখে তাকিয়ে আছে। রিয়াক্ট কী দেবে এটাই বুঝতে পারছে না। সবার দৃষ্টি ওদের দিকে। নুসরাত ধীর কণ্ঠে বলল, হি অলওয়েজ প্রোটেক্টস হার। ইয়া রাইট। ব্রোর মতো এমন একজন জীবনসঙ্গী পেলে আমি সব কিছু ত্যাগ করতে রাজি আছি। আদনান কখন থেকে যে চোখ গরম দিচ্ছে, কিন্তু সেই দিকে তিনার হুঁশ নেই। নিজের কথা বলেই যাচ্ছে। তিনার কথায় নির্ণয় বিশেষ কোনো প্রতিক্রিয়া না দেখালেও চিনির বজ্রপাতের ন্যায় হামলে পড়ল নাজুক মস্তিষ্কে। লজ্জায় চোখ তুলে কারো দিকে তাকাচ্ছে না। চিনির কিছু সময়ের আগের ভাঙাচোরা মন আর এখন লজ্জার নাজুক চেহারাটা কিছুটা ঠিকঠাক করে আপন মনে ফিনল্যান্ডের অর্থাৎ নির্ণয়ের সাথে দেখা হওয়া থেকে শুরু করে মিয়াকেল বিয়ারক্লুন্ড রেস্টুরেন্টে এখনও বসে থাকা অবধি সব কিছু মাথায় ঘুরছে। কিন্তু মন থেকে কিছু সংকোচ, লজ্জা এবং অতঃপর চুল কেটে ফেলার আক্রোশ তো আছেই। এই মুহূর্তে নির্ণয়ের ওভার থিঙ্কিং, প্রোটেকশন অ্যান্ড কেয়ার কিছুতেই ভোলার নয়। আর ওই কালো কুচকুচি মণিযুক্ত রক্তিম চোখের গম্ভীরমুখী সুঠাম পুরুষ এবং তার বলা প্রত্যেকটা কথা কোনোটাকেই এক মুহূর্তের জন্য মন থেকে দূরে ঠেলে দিতে পারছে না। চিনি ঘুমিয়ে আছে ভেবে নির্ণয়ের বলা প্রত্যেকটা কথা মনে পড়লে চিনির ঘোর মনে হয়। এ কেমন ঘোর! এ কয়দিনের স্মৃতির পাতায় নতুন করে জমে স্তূপের মতো ভারী হয়ে আছে মস্তিষ্কে, যা 9 বছর ধরে ভয়ঙ্কর আতঙ্ক রূপ ধরেছিল। বুকের ভেতরের অজানা ভয়ে নাকি সুপ্ত অনুভূতির চিনচিন ব্যথাটা প্রচণ্ড গতিতে বেড়ে যাচ্ছে। তার উপর নির্ণয়ের লাগামহীন কথা অষ্টাদশীর অঙ্গে দিনকে দিন উথাল পাতাল ঝড় বয়ে দিতে সক্ষম। সবার খাবার ব্যস্ততার মাঝে জিয়াংয়ের ফোন বেজে ওঠে। ওপাশ থেকে কি বলল বোঝা না গেল এপাশ থেকে জিয়াং বলল, আচ্ছা আমি জিজ্ঞেস করছি। বলেই ফোনটা কেটে দিল। তারপর জিয়াং আদনানের উদ্দেশ্যে বলল, তুই অ্যানির ফোন কেন রিসিভ করছিস না? অ্যানি তোকে অনেকবার কল দিয়েছে। জিয়াংয়ের কথা শুনে আদনান ফোন হাতে নিয়েই বলল, ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। সবার মধ্যে থেকে তিনা আদনানের উদ্দেশ্যে বলল, প্রেম, ভালোবাসা আর কিছু করুক না করুক, মোবাইল ঠিকই সাইলেন্ট রাখতে শিখিয়ে দেয়। তিনার কথা শুনে আদনান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে, কিন্তু তিনা সেই দিকে পাত্তাই দিল না। ওদের কথার মাঝে নির্ণয় জিয়াংয়ের দিকে তাকিয়ে কাট কণ্ঠে প্রশ্ন ছুড়ল, জিয়াং, তুই কাল রাতে কোথায় গায়েব হয়ে গেছিলি? নির্ণয়ের কাট কথা বলার বাকি অংশটুকু বিনা বাক্যে আটকে দিয়ে জিয়াং মন খারাপের অভিনয় করে উত্তর স্বরূপ বলল, আমার গ্র্যান্ডমাদার মারা গিয়েছিল। আগের ফ্রাইডেতে বলেছিলি তোর গ্র্যান্ডমাদার মারা গিয়েছিল। কি করব বল, গ্র্যান্ডফাদার তো তিনটা বিয়ে করেছে। তাহলে 3 নম্বরটা কবে মরবে? নেক্সট ফ্রাইডেতে? নির্ণয়ের কথা শুনে সবাই হেসে দিল। জিয়াং আর নির্ণয়ের এমন কথা শুনে সবার সাথে সাথে চিনিও মুচকি মুচকি হাসছে। হাসির মাঝে নির্ণয়ের চোখে চোখ পড়তেই হাসি বন্ধ হয়ে গেল চিনির। আর জিয়াং নুসরাতকে বলল, সবার সাথে সাথে তুমিও হাসছো? সো স্যাড। আপনি হাসির কথা বলতে পারেন, আর আমরা হাসলেই দোষ। নির্ণয় ফের জিয়াংয়ের দিকে তাকিয়ে বলল, রাতে রেসিংয়ের জন্য বের হব। ডোন্ট গিভ ইন আনলিমিটেড এক্সকিউজ। নির্ণয় জিয়াংয়ের দিক থেকে চোখ ঘুরিয়ে নিয়ে আদনানের পানে দৃষ্টি নিক্ষেপ করলো। নির্ণয় সাবলীল কণ্ঠে জিজ্ঞেস করলো, সেই ল্যাপটপ কিংবা কাল রাতে যারা আমায় অ্যাটাক করেছে তাদের মধ্যে সে ছিল কিনা কোনো ইনফরমেশন পেয়েছিস?
আদনান 1 মিনিট সময় নিয়ে বলল, ল্যাপটপের সন্ধান এখনও পাওয়া যায়নি, তবে আমি আর তিনা ট্রাই করছি। অ্যাটাকের মধ্যে কিংবা সেই স্থানে যে ছিল না, কিন্তু এটা কনফার্ম ব্রো, যারা তোমায় অ্যাটাক করেছে তাদের সম্পূর্ণ গাইড সে করেছে। আমাদের ইনভেস্টিগেশন টিম ফিনল্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাকে দেখতে পেলেই আমাদের ইনফর্ম করবে। জাস্ট ডু হোয়াট আই সেড। আজ রাতের মধ্যে বাকি ইনফরমেশন তোরা 3 জন আমায় দিবি। আদনান আর নির্ণয়ের কথায় সবাই স্বাভাবিক থাকলেও চিনি আর নুসরাত বিস্ময়কর চোখে তাদের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে সবার খাবার পর্ব শেষ। নির্ণয় সবার উদ্দেশ্যে বলল, আমার অলমোস্ট কমপ্লিট। আমি চিনিকে নিয়ে বের হচ্ছি। দ্য গ্রেস অফ হ্যাভেনে গিয়ে বাকি কথা হবে। ওকে ব্রো। হুট করে নির্ণয়ের উদয় হওয়া আচানক কথায় সচকিত হলো চিনির মস্তিষ্ক। ও কী করবে ভেবে পাচ্ছে না। আবার কেন নির্ণয় ভাইয়ের সাথে যাব? এখন তো ওদের সাথে বাসায় যাওয়ার কথা ভাবছে সে। চিনি একই স্থানে বসে আছে দেখে নির্ণয় বলল, হোয়াট হ্যাপেন্ড? নির্ণয়ের কণ্ঠস্বর শুনতেই চিনি বসা থেকে দাঁড়িয়ে গেছে। নির্ণয় সামনে এগিয়ে যেতেই রেস্টুরেন্টের ডোরের সামনে পা জোড়া স্থির হলো। চিনি নির্ণয়ের পিছু হেঁটে গিয়ে ডোরের সামনে দাঁড়িয়ে পড়ল। এর মধ্যে সেই স্থানের কালো পেশাদারি বডিগার্ডরা মাথা নুইয়ে কুর্নিশ করলো। এটা দেখার সাথে সাথে চিনি রেস্টুরেন্টের ডোর ওপেন করে বের হতে চাইছে, কিন্তু পারছে না। নির্ণয় লক্ষ্য করতেই দেখতে পেল চিনি ডোর ওপেন করতে পারছে না, তাই ট্যাটু বিশিষ্ট হাত ডোরের দিকে বাড়িয়ে দিয়ে ওপেন করার সময় নির্ণয়ের হাতে যে ঘড়ি ছিল সেই ঘড়ি চিনির কানে লেগে সাথে সাথে চিনির কান লাল হয়ে যায়। ব্যথা পেয়ে চিনি শব্দ করে ওঠে। বিষয়টা নির্ণয় নোটিস করতেই ডোর ওপেন হওয়ার সাথে সাথে চিনি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। চিনি রেস্টুরেন্ট থেকে বের হয়ে রলস রয়েস গাড়িতে উঠতে যাবে, তখনই নির্ণয় পেছন থেকে বলল, আমরা গাড়ি করে যাব না। তাহলে আমরা কি করে যাব এবং কোথায় যাব? সাথে গেলে বুঝতে পারবি কোথায় যাচ্ছে। কথাটা বলেই নির্ণয় চিনিকে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে চিনি খেয়াল করে নির্ণয় খুব দ্রুত হাঁটছে। কিছুতেই চিনি নির্ণয়ের সাথে হেঁটে পেরে উঠছে না। ব্যাপারটা বোধগম্য হতেই নির্ণয় চিনির সাথে ধীর গতিতে হাঁটে। হাঁটতে হাঁটতে নির্ণয় চিনিকে ডান পাশ থেকে বাম পাশে টেনে নিয়ে হাঁটছে, আবার সময়ের বিপরীতে হাঁটার মাঝেই বাম পাশ থেকে ডান পাশে নিচ্ছে। চিনি অবাক হয় আর মনে মনে ভাবতে লাগে, নির্ণয় ভাইয়া মনে হয় কিছুক্ষণ পর পর স্থান পরিবর্তন করে হাঁটতে ভালোবাসে। নির্ণয় চিনির কিউরিয়াসিটি দূর করার জন্য বলে, বরফের আস্তরণের চারদিকে ঢেকে গিয়েছে, আর তুই তো এই জায়গার সঙ্গে পরিচিত না। কোথায় কি আছে জানিস না। তোর পা যদি কিছুর সাথে লেগে যায় হাঁটার সময়, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে কিসের উপর বরফ পড়েছে তা তো তুই জানিস না। তার জন্য আমি কিছু সময় পর পর তোর স্থান পরিবর্তন করছি। এইবার চিনি ভাবতে লাগে নির্ণয় ভাইয়া কত কেয়ারিং। নির্ণয় ভাইয়ার বউ খুব লাকি হবে এমন কেয়ারিং হাজব্যান্ড পেলে। নির্ণয় চিনির প্রতি অনেকটা ইমপ্রেসড হয়ে যায়। এর মধ্যেই নির্ণয় একটা কফি শপের মধ্যে প্রবেশ করলো। নির্ণয়ের সাথে সাথে চিনিও প্রবেশ করেছে। কফি শপের মধ্যে প্রবেশ করতে চিনি অনেক রকম কফি পিলস দেখতে পায়। মুহূর্তের মধ্যে চিনি খুশিতে আপ্লুত হয়ে প্রত্যেকটা কফি পিলসের ঝাড় থেকে কফি দেখছে এবং স্মেল নিচ্ছে। নির্ণয়ের সামনে চিনির চঞ্চলতা ভাবটা প্রকাশ পেতেই নির্ণয় মুচকি হেসে মৃদু স্বরেই বলল, তোর এই চঞ্চলতা মিস করেছে এত বছর। এর মধ্যে চিনি নির্ণয়ের কাছে এসে কিছুটা সংকোচ নিয়ে বলল, আমি কফি পিলস দিব। আই লাভ কফি পিলস। কফি পিপলস যদি তোর লাভ হয় তাহলে আমি কি? মানে? কফি পিপলসের সাথে লাভ কেন অ্যাড করেছিস? তাই তোকে আই লাইক কফি পিলস। এবার তো নিয়ে দেবেন। নির্ণয় মিনিট খানিক সময় চিনির দিকে তাকিয়ে কাউন্টার সেন্টার থেকে টিস্যু নিয়ে কফি পিলসের ঝাড় থেকে দুটো কফি পিলস নিয়ে চিনির হাতে দিয়ে বলল, ট্রাই ইট। ভালো। ইট ইজ রোজবেরি ফ্লেভার, ট্রাই ইট। গুড ফ্লেভার। নির্ণয় চিনির জন্য অনেক ফ্লেভারের কফি পিলস প্যাকিং করে নেয়। কফি শপ থেকে বের হতেই চিনি আর নির্ণয়ের পথের মাঝে দুজন ফরেনারকে দেখতে পায়, যারা একে অপরকে কিস করছিল। এটা দেখে চিনি লজ্জায় পড়ে যায়। চিনি কী করবে বুঝে উঠতে না পেরে ঘুরে দাঁড়ায় আর সামনে হটডগ ফুডের স্টল দেখে নির্ণয়কে বলল, হটডগ খুব কম প্রাইসের হয়, বাট স্মেল অ্যান্ড ব্যাড টেস্টি। নির্ণয় ভাইয়া, আপনি কখনো হটডগ খেয়েছেন? চিনি টপিক ঘোরানোর জন্য এইসব বলছে বিষয়টা বুঝতে পেরে নির্ণয় ঠোঁট কামড়ে হাসছে। নির্ণয় ফরেনারদের দিকে তাকিয়ে দেখলো তারা কিস করার পাট চুকিয়ে চলে যাচ্ছে। নির্ণয় চিনির উদ্দেশ্যে বলল, ওদের কাজ সম্পূর্ণ করে ওরা চলে গেছে, এবার আমাদের যেতে হবে। চিনি লজ্জায় পড়ে তাড়াতাড়ি গাড়িতে বসতে নির্ণয় চিনিকে বলল, জাস্ট 5 মিনিট ওয়েট। আই রিপিট,
জাস্ট 5 মিনিট ওয়েট, আর যেভাবে রেখে যাচ্ছে সেভাবেই যেন পাই। বলেই বাহির থেকে গাড়ি লক করে চলে গেল। 5 মিনিটের মধ্যে চলে এসে গাড়িতে উঠে চিনি সিট বেল্ট বেঁধে দিল। নির্ণয় স্পর্শে হঠাৎ আচমকা শরীরে ঝাঁকুনি অনুভব করতেই চোখের পলক ফেলল চিনি। তারপর চিনির হাতে কিছু একটা দিতেই চিনি আনন্দে বলে উঠল। ফাজা ব্লু চকলেট। নির্ণয় বরাবরের মতো গম্ভীরতা নিয়ে গাড়ি স্টার্ট দিল। চিনি আর চোখে নির্ণয়ের দিকে তাকিয়ে বলল, আপনার এখনো মনে আছে ফিনল্যান্ড ফাজা ব্লু চকলেট আমার ফেভারিট? লাস্ট আমার 10 ইয়ার বার্থডেতে অনেকগুলো ফাজা ব্লু চকলেট গিফট করেছিলেন আপনি। কয়েল ফাজার, যাকে ফাজার ব্লু নামেও পরিচিত, ফিনিশ সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আইকনিক ফাজারের মিল্ক চকলেটটি প্রথম বিখ্যাত নীল মোড়কে আবির্ভূত হয়েছিল, যা বিশুদ্ধ ফিনিশ প্রকৃতির প্রতীক। নির্ণয় কিয়ৎক্ষণ ভেবে তপ্ত শ্বাস ছাড়ল নীরবে, অতঃপর নির্জীব যান্ত্রিক ভঙ্গিমায় বলল, সবই তো মনে আছে, তাহলে সেই স্পেশাল মুহূর্তটা কি করে ভুলে গেলি? ওয়াই? কোন মুহূর্তটা? নাথিং। ফিনল্যান্ডের হেলেনসিঙ্কি শহরে রৌদ্রের ছিটেফোঁটাও নেই। বরফের পারদে সমস্ত রাস্তা ঘিরে আছে। গত কদিন ধরে বরফের লঘু চাপ চলেছে হেলেনসিঙ্কিতে। বরফের বাতাসে পতঙ্গের ভারী গর্জনে মুখরিত চারপাশ। তিহাম মিঠিকে নিয়ে হেলেনসিঙ্কি শহরের বিভিন্ন স্থানে ঘুরছে। মিঠি হেলেনসিঙ্কির কিছুই চেনে না, তবে তিহামের নিখুঁত বিচক্ষণতায় মিঠির কাছে হেলেনসিঙ্কি শহর কিছুটা তো পরিচিত মনে হচ্ছে। মিঠি সামনের দিকে হেঁটে চারিপাশ আনন্দ মুখে দেখছে। রাস্তার পাশে ক্ষুদ্র ক্ষুদ্র খাবারের স্টল, ক্যাফের আউটডোর প্ল্যান্টগুলো প্রচণ্ড স্বচ্ছ। যেখানে মানুষের সমস্ত ভিড় তো রয়েছেই, চারপাশে টিনেজার কাপলদের ছড়াছড়ি। কাপলরা হাত ধরে হাঁটছে। মিঠি সেই দিকে তাকিয়ে পাশ থেকে একটা সফট ড্রিঙ্ক নিয়ে ছিপি ওপেন করতে মিঠির হাতে ড্রিঙ্ক পড়ে গেল। মিঠি কী করবে বুঝে ওঠার আগেই তিহাম পেছন থেকে দৌড়ে এসে টিস্যু দিয়ে হাত ক্লিন করতে লাগলো। আর মিঠি এক ধ্যানে তিহামকে দেখতে ব্যস্ত। তিহামের ক্লিন করা শেষ হতেই মিঠির উদ্দেশ্যে বলল, এই যে মিস, তোমার মনোযোগ কোথায় থাকে? আসলে কিউট কিউট কাপল দিকে তাকাতেই আবেগে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায় মিস, এটা মাথায় রাখবে। কথাটা বলে দীর্ঘশ্বাস ছেড়ে সামনের দিকে এগিয়ে গেল। মিঠি অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে পা চালিয়ে দ্রুত তিহামের সাথে পা মিলিয়ে তিহামকে বলল, মানুষ তখনই দীর্ঘশ্বাস ফেলে যখন তার অতীতের আফসোস এবং ভবিষ্যতের চিন্তা তার বর্তমানটাকে নষ্ট করে ফেলে। মিঠির কথা শুনে তিহামের পা থমকে যায়। তারপর মিঠির দিকে ফিরে বলে, কিছু কিছু চিন্তা ভালো কিছু পাইয়ে দেয়, সাময়িক দূরত্ব শক্ত বাঁধন তৈরি করে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ ধীরতায় আমি লোহার আগুনে পুড়েছি ভালো কিছু পাবো বলে। মিঠির অন্যান্য দিনের মতো আজ আঁখি যেন থমকে গেল তিহামের কথায়। কিন্তু কথার সূত্র ধরে নেওয়া যায় মানুষটার মধ্যে কিছুটা মিস্টেরিয়াস পার্সোনালিটি আছে। মিঠি নিজের মনকে এটা ওইটা বলে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষটা অদ্ভুত হলেও তার বড্ড বেশি পছন্দের। দিনকে দিন মিঠি তিহামের ব্যক্তিত্বে প্রেমে পড়ে যাচ্ছে। ভালোবাসা বুঝি সত্যি এমন বেপরোয়া হয়? এর মধ্যে মিঠি আর তিহাম যে স্থানে দাঁড়িয়ে আছে, রাতের আধার নেমে আসতেই সেখানে ফায়ারওয়ার্কস জ্বলে উঠল। চারপাশে জনমানবে সবাই দৌড়ে আসছে ফায়ারওয়ার্কস দেখার জন্য। মুহূর্তেই জনমানব শূন্য স্থানটি শব্দ, আলো, ধোঁয়া, ভাসমান উপকরণের মনোমুগ্ধকর পরিণত হলো। ভিড় হতেই তিহাম মিঠির হাত ধরে সেই ভিড়কে ঠেলে বের হয়ে গেল। তিহাম মিঠির হাত ধরতেই অজানা ভালোবাসার পরশ খেলে গেল মনে। দ্য গ্রেস অফ হ্যাভেন। নির্ণয় দ্য গ্রেস অফ হ্যাভেনে পৌঁছাতেই নিজের কক্ষে প্রবেশ করলো। রুমে প্রবেশ করতেই জিয়াংকে নিজের রুমে আবিষ্কার করলো। জিয়াং গুটিসুটি হয়ে সোফায় বসে আছে। নির্ণয় জিয়াংকে এভাবে বসে থাকতে দেখে শান্ত স্বরে বলল, হোয়াট হ্যাপেন্ড? ফিমেল ডগ আক্রান্ত হয়েছিস নাকি? মেয়েদের মতো এইভাবে বসে আছিস কেন? জিয়াং হাত দিয়ে ইশারা করে ড্যাজিকে দেখালো। নির্ণয় ড্যাজির দিকে এক পলক তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আই এম ওয়েটিং ফর ইউ বাট ইটস নট ডান অ্যান্সি। এই জন্যই তোর রুমে আমি এন্ট্রি করি না। রুমে ঢুকতেই ড্যাজি আমাকে ভয় দেখানো শুরু করে দিয়েছে। উঠতেও দিচ্ছে না, যেতেও দিচ্ছে না, এমনকি ঠিক মতো বসতেও দিচ্ছে না। নির্ণয় শার্ট চেঞ্জ করে টি শার্ট পরে নিয়ে ড্যাজিকে ইশারা করলো নির্ণয়ের কাছে আসার জন্য। ড্যাজি কাছে আসতে নির্ণয় ড্যাজিকে কোলে তুলে নিয়ে বলল, মাই ডেইজি, দ্য মোর গুড অ্যান্ড দ্য মোর ব্যাড। যেমন তুই তেমনি তোর এই প্রাণী, দুজনেই হিংস্র। ডেফিনেটলি। জিয়াং মুখে হাসি বুলিয়ে মনে মনে বলল, শুনে ফেলল। নির্ণয় শক্ত গলায় জিয়াংয়ের উদ্দেশ্যে বলল, তোকে যেটা নিয়ে আসতে বলেছি সেটা নিয়ে এসছিস? নিয়ে এসেছি।
ইফ আই অ্যাম নট মিস্টেকেন, তাহলে তুই এই বেকার ব্যাড টেস্টি হটডগ ড্যাজির খাওয়ার জন্য নিয়ে এসেছিস, কিন্তু ড্যাজি এটা খেতে পারবে না। কথা বলে নির্ণয়ের সামনে হটডগ খাবারটা রাখলো। নো, এটা ডেইজির জন্য নয়। বলেই হটডগটা নিয়ে এক কামড় বসালো। এটার প্রাইস মাত্র 20 ইউয়ান। ব্যাড স্মেল সাথে সাথে ব্যাড টেস্টি। কী করে খাচ্ছিস আর কেনই খাচ্ছিস? আমার কাছে তো ঠিকঠাকই লাগছে। লাঞ্চ টাইমে তো সবাইকে তো এক্সপেন্সিভ খাবার খাইয়েছিস, আর এখন তুই এই বেকার ব্যাড টেস্টি হটডগ খাচ্ছিস? ইটস নট ফেয়ার। কে একজন আমি বলেছে হটডগ ব্যাড টেস্টি অ্যান্ড ব্যাড স্মেলের হয়। আমি জাস্ট টেস্ট করেছি এটা কতটা ব্যাড টেস্টি অ্যান্ড ব্যাড স্মেল। নির্ণয় উঠে যেতে জিয়াং বলল, কয়টা বাজে? রেসিংয়ে কখন যাবি? হঠাৎ টাইমের কথা শুনে তৎক্ষণাৎ নির্ণয়ের মনে পড়ল রেস্টুরেন্ট থেকে বের হওয়ার টাইমে নির্ণয়ের ঘড়ির সাথে লেগে চিনির কানে ব্যথা পেয়েছে। সেকেন্ডের মধ্যে নির্ণয় কিছু একটা ভেবে বাম হাত থেকে ঘড়িটা খুলে ডান হাতে পড়ে নিল। মিনি ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। চিনি ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই কানের দিকে নজর গেল। কান লাল হয়ে গেছে। এর মধ্যে আচমকা নির্ণয় রুমে প্রবেশ করলো। হঠাৎ নির্ণয়ের আগমনে চিনি থমকে গেল। নুসরাত রুমের মধ্যেই ছিল। নির্ণয়কে রুমে দেখতে পেয়ে ভয়ে পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে গেল। চিনি ভাঙা শব্দে বলল, আপনি এখন এই রুমে কেন এসেছেন? নির্ণয় দ্রুত কদমে চিনির সামনে গিয়ে চিনির হাত টেনে নিয়ে এসে বিছানায় বসিয়ে চিনির সামনে এক হাঁটু ভাঁজ করে বসে উন্মাদ ভ্রুজোড়া নাচিয়ে বলল, এখন আসবো না তাহলে কখন আসবো? মাঝরাতে? চিনি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না বলল। নির্ণয় ফার্স্ট এইড বক্স থেকে মলম নিয়ে চিনির কানে লাগিয়ে দিল। আনফর্চুনেট আমি নোটিস করিনি তোর লেগে যাবে, তবে তুই তোর খেয়াল রাখবি তো ফিউচার। হতে বড় নিঃশ্বাস তুই নিচ্ছিস, কিন্তু জানতো তুই আমার। চিনি কথাটা শুনতেই কেঁপে উঠল। চিনি কথা ঘোরানোর জন্য বলল, নিনয় ভাইয়া, আপনি বিয়ে করেননি? কি মনে হয় তোর? চিনি চুপ করে আছে দেখে নির্ণয় উন্মাদ ভ্রুজোড়া সংকুচিত করেই বলল, আমার বউ দেখতে চাস? হ্যাঁ। নির্ণয় চিনির আরেকটু কাছে গিয়ে চিনির ঘাড়ের দিকে ট্যাটু বিশিষ্ট হাত দিয়ে চুলগুলো সরিয়ে নাকের ডগা দিয়ে চিনির ঘাড়ে স্পর্শ করলো। ধীরে ধীরে কানের পাশে গিয়ে হাসকি সুরেই বলল, তোর 18তম বার্থডেতে আমার বউকে দেখতে পাবি। জাস্ট আর কয়েকটা দিন। স্টে রেডি ফর দ্যাট ডে মাই বেব। কথাটা বলেই রুম থেকে বের হয়ে গেল। চিনি নির্ণয়ের কথা শুনতে পাওয়া মাত্র চোখ বন্ধ করে ফেলেছিল। এখনও চোখ বন্ধ করেই আছে। ক্রমশই চিনির হার্টবিট বেড়ে যাচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত কিছু অনুভূত জায়গা করে নিচ্ছে। চিনি এটাই বুঝতে পারছে না এই অনুভূতির নাম কি। নির্ণয় কাছে আসলেই চিনি এত দুর্বল হয়ে যায় কেন? হাড়হিম ঠান্ডা বাহিরে বরফের আস্তরণে শহরতলি ঢাকা পড়ে আছে। ঘন্টার পর ঘন্টা বরফের স্রোত বয়ে চলে। এর সাথে বাতাসের তাণ্ডব তো আছেই। ফেব্রুয়ারি মাসের সময় চলে রৌদ্রময়ের অমুখাপেক্ষী বরফের পারদে। দিনকে দিন ক্রমশই বরফের বাতাস, সাথে তুমুল শীত তো আছেই। কখন দিন কখন রাত বোঝা মুশকিল। প্রকৃতির এই বৈরী আচরণে ফিনল্যান্ডের মানুষের জীবিকা চলে যাচ্ছে। নির্ণয় চিনির রুম থেকে বের হতেই নুসরাত দ্রুত রুমে প্রবেশ করে চিনির পাশে বসলো। উত্তেজিত কণ্ঠে চিনিকে বলল, তুই ঠিক আছিস তো চিনি? তোকে অনেক কিছু জানানোর আছে। চিনি এখনও নির্ণয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে, যেন কোনো স্বপ্নের মাঝে বিরাজ করছে। সব কিছুই অবিশ্বাস রূপে রূপান্তর হচ্ছে চিনির কাছে। নুসরাতের ধাক্কায় চিনির হুঁশ ফিরল। কি রে, কি ভাবছিস? আর ইউ ওকে? আমার সবকিছু রূপকথার সাজানো কাহিনী মনে হচ্ছে। যাকে আমি রাক্ষস ভাবতাম সে তো রাজকুমার হয়ে ফিরে এসেছে। আর কথা বলছিস? তোর নির্ণয় ভাইয়ার? হ্যাঁ। তোর নির্ণয় ভাইয়া একটু অন্যরকম। একটু নয়, বরং অনেকটাই অন্যরকম। আমি তো বিশ্বাস করতে পারছি না নিনয় ভাইয়াকে। হি ইজ টোটালি চেঞ্জড, বাট ডেস্টিনি হ্যাভ আদার প্ল্যান। দ্য গ্রেস অফ হ্যাভেনে আসার পর থেকে সব কিছু পাল্টে যাচ্ছে। তুই জানিস, টিনা আমার কাজিন হয়, আমার একমাত্র ফুপির মেয়ে, যার সাথে আমরা এত বছর ধরে যোগাযোগ করার চেষ্টা করছি। সে 3 বছর যাবৎ আমাদের চোখের সামনে ঘুরছে, কিন্তু আমরা কেউ চিনতে পারিনি। সরি, আমরা নই, শুধু আমি আর আব্বু আম্মু। তবে ভাইয়া সব জানে। তিনি বিস্ময়কর চোখে এতক্ষণ হকচকিয়ে বলল, কি বলছিস? টিনা তোর কাজিন আর তুই নিজেই চিনতে পারিসনি? কিন্তু টিনা তো বলেছে ওর জন্ম বাংলাদেশে এবং ছোট থেকে বাংলাদেশেই বড় হয়েছে। টিনা মিথ্যা বলেছে। টিনার জন্ম বাংলাদেশে হলেও টিনা ছোট থেকে ফিনল্যান্ডে বড় হয়েছে, তাই তোর চলাফেরা পোশাক এই রকম। 3 বছর হয়েছে দেশে ফিরেছে।
নুসরাতের মন খারাপ দেখে চিনি বলল, ফিনল্যান্ডে এসে আর কি কি সত্যি সম্মুখীন হতে হবে? আদনান, তিনা ও নির্ণয় ভাইয়ার সঙ্গে যুক্ত হয়েছে। জানিস এই বাসায় কোনো সিসি ক্যামেরা নেই, তাহলে মিঠি আপু তোকে লুকিয়ে ফোন দিয়ে গেছে। এটা তোর নির্ণয় ভাইয়া জানলো কি করে? চিনির চোখে অশ্রু এসে হানা দিল, সাথে সাথে বলতে শুরু করলো, তার মানে মিঠিয়াপুর কাছ থেকে কিংবা মিঠিয়াপুর দিক থেকে কেউ ইনফরমেশন দিয়েছে? কয়েক মুহূর্তের মধ্যেই চিনি ভয়ে শিউরে উঠে বলল, আপু ঠিক আছে তো? তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা কর। সত্যিটা জানা আমাদের জন্য ভীষণ জরুরি। কিন্তু আমি যতটুকু তোর মুখ থেকে শুনেছি, নির্ণয় ভাইয়া মিঠি আপুকে বোনের চোখে দেখে, তাহলে উনি নিজের বোনের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। চিনি নুসরাতের কথায় কিছুটা ভরসা পেল, কিন্তু আবার মনে মনে ভাবল, নির্ণয় ভাইয়ার রাগের উত্তাপে মিঠি আপু ছোটোবেলায় ছাড় পায়নি। নির্ণয় ভাইয়ার কথার আগে তার কথা মিঠি আপুর ওপরও হাত চলতো বেশি। উনি বড্ড বেশি নিষ্ঠুর তার কাছে, তবে এখন সব থেকে বেশি কেয়ারিং। কি রে চিনি, কি ভাবছিস? সেদিনের কথা ভাবছি। আমি ঘুমিয়ে আছি ভেবে নির্ণয় ভাইয়া যা যা বলেছে প্রত্যেকটা কথা আমার মাথায় সারাদিন ঘোরে। পাগল হয়ে যাব আমি। কি বলেছে নির্ণয় ভাইয়া তোকে সেদিন? আর পাগল কই হচ্ছিস? তুই তো দিনকে দিন নির্ণয় ভাইয়ার সংস্পর্শে সুস্থ হয়ে উঠছিস। এখন তোকে বারংবার সেন্সলেস কিংবা প্যানিক করতে দেখি না। আজ এত মানুষের ভিড়ে তুই লাঞ্চ করেছিস, এমনকি তোর সামনে জিয়াং ভাইয়া ছিল, আশেপাশে অনেক ম্যান ছিল। তাহলে সবাই কেন বলে আমার অসুস্থতার কারণ নির্ণয় ভাইয়া? সেদিনের কথা কি তোর কিছুই মনে নেই? কি হয়েছিল 9 বছর আগে তোর সাথে? কেন সবাই তোর অবস্থার জন্য নির্ণয় ভাইয়াকে দায়ী করে? সেদিনের কথা মনে করতে চাইলে আমার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হয়। কিন্তু নির্ণয় ভাইয়া বলেছে আমার এই অবস্থার কারণে সবাই নির্ণয় ভাইয়াকে জোর করে ফিনল্যান্ডে পাঠিয়ে দিয়েছে। কিন্তু নির্ণয় ভাইয়া জানতেন না আমার অসুস্থতার কথা। প্রায় 2 মাস পর জেনেছে, কিন্তু তখন দেশে ফেরার কোনো অপশন রাখেনি মাম্মাম। এমনি এমনি কি বলেছি নির্ণয় ভাইয়া আমায় ভালোবাসে? এক নাগারে কথাগুলো বলে এখানে এসে থমকে যায়। নুসরাত বলল, কি হলো, থেমে গিয়েছিস কেন? নির্ণয় ভাইয়া তোকে? না না, এটা মনে হয় আমি ভুল শুনেছি। এটা কখনোই সম্ভব নয়, এটা আমার ভ্রম। কি ভুল শুনেছি? কি সম্ভব না? যাই হোক, তুই এখন আমায় এটা বল, নির্ণয় ভাইয়া নিজে থেকে তোকে এইসব বলছে? তোর মনে হয় নির্ণয় ভাই আমায় কখনো নিজে থেকে এসব বলবে? আমি তো ঘুমের অভিনয় করে এসব শুনেছি। তুই তো চালাক হয়ে যাচ্ছিস চিনি, নির্ণয় ভাইয়ের কাছে এসে। কিন্তু যাই বলিস, নির্ণয় ভাইয়া অনেক কেয়ারিং। চিনি মুচকি হেসে নুসরাতের কথায় সায় দিল। এর মধ্যে নিচে থেকে জিয়াং, আদনান ও তিনার কথা শোনা যাচ্ছে। নুসরাত বলল, চল গিয়ে দেখি নিচে কি হচ্ছে। চিনি ও নুসরাত বাম পাশে সিঁড়ি দিয়ে নামতেই চোখে পড়ল জিয়াং আর নির্ণয়কে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে যাবে। দেখে বোঝাই যাচ্ছে পুরোপুরি পরিপাটি রেসিংয়ের জন্য। অন্য পাশে নর্মালি টিনা আর আদনান বসে আছে। ওদের দেখে বোঝা যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। চিনি ও নুসরাত সিঁড়ি দিয়ে নিচে নামছে। ব্যাপারটা বোধগম্য হতেই সবার চোখ চিনি আর নুসরাতের ওপর। জিয়াং উচ্ছ্বসিত গলায় বলল, তোমরা এসে পড়েছো? আমি তোমাদের কথাই ভাবছিলাম। বলেই চিনি আর নুসরাতের সামনে এগোতে যাবে। 2 কদম এগোতেই পেছন থেকে শক্ত কিছু টান অনুভব করলো, যার সূত্রে জিয়াং সামনের দিকে কদম ফেলতে পারছে না। অযাচিত কারণের জন্য পেছন ফিরতেই দেখলো নির্ণয় জিয়াংয়ের জ্যাকেটের কলার ধরে আছে। তাই তো সামনের দিকে বেচারা এগিয়ে যেতেই পারছে না। নির্ণয় সরু চোখে তাকিয়ে আছে জিয়াংয়ের দিকে। কোথায় যাচ্ছিস? আমি তো চিনচিনের। জিয়াং নামটা উচ্চারণ করতে সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে বলল, সত্যি বলছি, নুসরাতের দিকে যাচ্ছিলাম। মুখ ফসকে চিনচিন বের হয়ে গেছে। সালা নচটা, তুই আমার বনুর কাছে কেন যাবি? মেয়ে দেখলেই কাছে যেতে মন চায়। বুড়ো ও চিনির কাছেই যেতে নিয়েছে, আমি দেখেছি। কলারটা ছাড়, আমি তোকে বুঝিয়ে বলছি। ভাই বিশ্বাস কর, আমি সত্যিই চিনচিন না না মানে নুসরাতের কাছেই যাচ্ছিলাম। জিয়াংয়ের কাহিনী দেখে চিনি খিলখিল করে হেসে দিল। চিনির হাসির শব্দ শুনে নির্ণয় জিয়াংয়ের কলার ছেড়ে দিয়ে চিনির দিকে নিষ্প্রভ তাকিয়ে রইল। নির্ণয় মনে মনে বলছে, হ্যাপি টু সি ইয়োর স্মাইল। তোর এই হাসিটা দেখার জন্য আমার মনের মাঝে উথাল পাথাল জ্বর বয়ে যাচ্ছে। এই মেয়েটার দ্বারা নির্ণয় রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছে। তার হাসির জন্য নির্ণয়ের মনের গহীনে বড্ড বেশি চেনা, যেন খুব চেনা এবং খুব কাছের মনে হয় সেটা। যেখানে মেয়েদের প্রতি নির্ণয়ের আকাশ পাতাল তীব্র অনীহা, নাক সেটকানো, সেখানে হাঁটুর বয়সী পিচ্চি মেয়েটার প্রতি একরাশ আসক্তি এবং দূরে থাকার অজুহাত বলে জীবনকে ধার্য করেছে সে। অথচ এই অনুভূতিগুলোকে এত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে সে।
এই অনুভূতির নাম দিয়েছে জাস্ট অ্যাট্রাকশন। হঠাৎ জিয়াং নির্ণয়ের কানের কাছে ফিসফিস করে বলল, চল অ্যান্সি, আজ বাইক রাইডিংয়ে না গিয়ে ওদের নিয়ে সিনেমা হলে গিয়ে রোমান্টিক মুভি দেখে আসি। হেব্বি হবে ব্যাপারটা। নির্ণয় চিনির থেকে চোখ সরিয়ে জিয়াংয়ের দিকে বরফের মতো শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে জিয়াং চুপ হয়ে গেল। জিয়াং বিড়বিড়াচ্ছে, আজ নিশ্চয়ই আবারও কারোর জীবনে তাণ্ডব চালাবে, নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে। আম ড্যাম শিওর এমনিতেই ঝামেলার শেষ নেই। ল্যাপটপের কোনো হদিশ এখনও পাওয়া যায়নি। টেনশনে তার জীবন যায় আর ও কী করে নিশ্চিন্তে আছে। না নির্ণয়ের উদ্দেশ্যে বলল, ব্রো, আমিও বাইক রাইডিং দেখতে যাব। জিয়াং আবার নির্ণয়ের কাছে দৌড়ে এসে সিরিয়াস মুখ করেই বলল, আদনান আমাদের সাথে যাবে। এখন আবার তিনাও বলছে যাবে। তাহলে দ্য গ্রেস অফ হ্যাভেনে কে থাকবে? পুরো কথাটা শেষ কর। ওদেরও আমাদের সাথে নিয়ে যাই। আমার রুমে তোর জন্য ড্রেস রাখা আছে, রেডি হয়ে নিচে আয়। আচানক নির্ণয়ের মুখ থেকে অপ্রত্যাশিত বাক্য শুনে হকচকিয়ে দাঁড়ানো অবস্থায় নির্ণয়ের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় তোতলাতে বলল, আমিও যাব রাইডিং। আমি এক কথা দ্বিতীয়বার রিপিট করতে পছন্দ করি না, আর সেটা যদি হয় তোর ক্ষেত্রে, আই সোয়ার এরপর কি হবে আই ডোন্ট নো। নির্ণয়ের কথা শুনে চিনি চুপ হয়ে গেল। জিয়াং নুসরাতের উদ্দেশ্যে বলল, নুসরাত, তুমিও রেডি হয়ে নাও, তুমি আমার সাথে যাবে। তাহলে আমি কার সাথে যাব? আমি আগেই বলে রাখছি, আমি আদনানের সাথে যাব না কিন্তু। তোর সাথে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। বুনু আমার সাথে যাবে, আর জিয়া তোকে নিয়ে যাবে। ওদের কথার মাঝেই চিনি বলল, আমিও নুসরাতের সাথে। তোর কাছে কোনো চয়েস নেই, তুই আমার সাথে যাবি, দিস ইজ ফাইনাল। যে যার মতো রেডি হতে চলে গেল। চিনিও নির্ণয় রুমে রেডি হওয়ার জন্য অগ্রসর হলো। রুমে প্রবেশ করতে বিছানায় নির্ণয় চুজ করা ড্রেস দেখতে পেল। হঠাৎ করে মুহূর্তের মাঝে নির্ণয়ের মনে প্রশ্ন হানা দিল। বাইরে তুমুল ঠান্ডা স্রোত বয়ে চলেছে। সেই দিনের মতো আজ রাতেও যদি চিনি শাওয়ার নেয় তাহলে নিশ্চিত আজ চিনি অসুস্থ হয়ে পড়বে। নির্ণয় দ্রুত রুমের উদ্দেশ্যে চলে গেল। চিনি উদাসীন মনে বিড়বিড়াচ্ছে, আগে থেকে মনে ফোন দিয়ে পেতে রেখেছে সাথে নিয়ে যাবে, তাই তো ড্রেস রেডি করে বিছানায় রেখে গেছে। চিনি সামনের দিকে মুখ করে হাত ওপরে তুলে টপ চেঞ্জ করার জন্য খুলতেই যাবে, তার মধ্যে নির্ণয় রুমে প্রবেশ করে বেখেয়ালে বলল, তুই কিন্তু এই রাতের বেলা শাওয়ার। সামনের দিকে তাকাতেই খুবই সন্নিকটে কোমর থেকে ইনারবিহীন শরীরের পুরো পিঠের অর্ধেকাংশ উন্মুক্ত। বিস্তর সাদা সৌন্দর্যময় ফর্সা শরীরের কোমরের কালো তিলকটি স্পষ্ট দৃশ্যমান। নির্ণয়ের কথা শুনতে পাওয়ার সাথে সাথে টপটা উপর থেকে নিচে নামিয়ে সামনের দিক থেকে পেছনে ফিরল চিনি। পেছনে ফিরতেই নির্ণয় চোখে চোখ পড়ল চিনির। ডোর অফ করে ড্রেস চেঞ্জ করতে হয়, এটা ভুলে গেছিস? যদি কেউ এসে পড়তো? সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল নির্ণয়। চিনি লজ্জায় কি বলবে বুঝে উঠতে পারছে না। ধপ করে বিছানায় বসে পড়ল। পুরো মুখ লাল আভায় পরিপূর্ণ হচ্ছে। নিঃশ্বাস ক্রমশই ওঠানামা করছে। গাল দুটো গরম হয়ে যাচ্ছে। চিনি দুই গালে হাত রেখেই বলল, উনি নক না করে রুমে এসে আবার উনি নিজেই উল্টা বলছেন যদি কেউ এসে পড়তো। নির্ণয় রুম থেকে বের হয়ে নিচে নেমে এসে এই ঠান্ডার মধ্যে এসি হাই স্পিডে দিয়ে জ্যাকেটের নিচের শার্টের বুকের ওপর দুটো বোতাম খুলে দিওয়ানে বসে চোখ বন্ধ করে ফেলল। নির্ণয়ের এমন গা ছাড়া ভাব দেখে আদনান বলল, ব্রো, আর ইউ ওকে? তোরা চলে যা, আমি চিনিকে নিয়ে আসছি। সবাই যে যার মতো চলে গেল। কিছুক্ষণের মধ্যেই চিনি গুটি গুটি পায়ে লাজুক মুখশ্রী নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যথাস্থানে দাঁড়ালো। নির্ণয় এক পলক চিনির লাল আভাযুক্ত মুখে তাকিয়ে বাঁকা হাসি ঝুলে মৃদু সুরে বলল, এইটুকু দিয়ে অবস্থা? কিছুদিন পর তোর মাঝে আমি সম্পূর্ণভাবে থাকবো, তখন কি হবে জান? আই এম সো এক্সাইটেড ফর দিস নাইট। বাইরে এলো পাথারি ঠান্ডা হাওয়া বইছে। বরফের আবরণে পা রাখা অসম্ভব। পায়ে স্লিপার পরে বাসা থেকে বের হওয়া যেন নির্দেশাজ্ঞা ফিনল্যান্ডের জন্য। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা বয়ে চলেছে রাতের আধারে। নির্ণয় দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে বের হয়ে বাহিরের অবস্থা দেখে পেছনে ফিরে চিনির পা থেকে মাথা অবধি চোখ বুলালো। চিনির পরনে ঠিকঠাক শীতের কাপড় পরে আছে কিনা। নির্ণয় বাইকের সামনে এগিয়ে গেল। চিনিও নির্ণয়কে অনুসরণ করলো। এরপর চিনিও নির্ণয়ের পিছু পিছু যথাস্থানে হাজির হলো। কিয়ৎক্ষণ পর অতঃপর নির্জীব যান্ত্রিক ভঙ্গিমায় নির্ণয় আদেশ করলো, এখান থেকে কোন বাইকটা তোর পছন্দ হয়? এতগুলো বাইকের মধ্যে চিনি ব্ল্যাক রঙের বাইককে ইশারা করে বলল, ব্ল্যাক? লেটস সি।
বলেই চিনির কোমরের দুই পাশে দুই হাত রেখে চিনিকে বাইকে বসিয়ে এক হাঁটু ভাঁজ করে বসে চিনির সুজের ফিতা বেঁধে দিচ্ছে। আচানক ঘটনায় চিনি বিস্ময়কর চোখে নির্ণয়ের কার্যকলাপ নিষ্প্রভ তাকিয়ে দেখছে, যে কখনো কাউকে পরোয়া করতো না, কারো বসার স্থানে বসবে তো দূরের থাক, পাও রাখতো না, সেই নির্ণয় সিনহা চৌধুরী চিনির সুজের ফিতা বেঁধে দিচ্ছে। এই শীতের মাঝে বরফ গলা হাওয়া নয়, বরং কোনো বাসন্তিক মন মাতানো হাওয়া বইছে এবং চারিপাশে বসন্তের স্বপ্নের রং বদলাচ্ছে। বাতাস গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। হেলেনসিঙ্কি শহর। তিহাম আর মিঠি এখনও ঘুরে বেড়াচ্ছে, কখনো রোলার কোস্টারে, কখনো বিভিন্ন ফুড স্টলে খাবার ট্রাই করছে। এভাবেই সারাটা দিন হেসে খেলে পার করেছে। মিঠি ভুলেই গেছে মাথা ভর্তি এত এত টেনশন। সব টেনশন এক পাশে আর তিহামের সাথে পথ চলা আর এক পাশে। মিঠির কাছে মনে হচ্ছে আর 5টা কাপলের মতো তিহাম আর মিঠি একজোড়া কাপল। মিঠির কাছে টাকা, ক্ষমতা, পদবি কোনোটাই চিরস্থায়ী না, কিন্তু বিনয়ী ব্যবহার, সম্মান, ভালোবাসা আজীবন স্থায়ী। মিঠি কখন থেকে তিহামের জন্য অপেক্ষা করছে। তিহাম মিঠিকে একটা ফুড স্টলের সামনে দাঁড় করিয়ে কোথায় যেন উধাও হয়ে গেছে। মিঠি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে তিহাম যে পথে ধরে গিয়েছে সেই পথ ধরে এগিয়ে যায়। একে তো তেমন কিছুই চেনে না, তার উপর রাত যত যাচ্ছে ততই গভীর হচ্ছে। মিঠি কিছু দূর এগিয়ে যেতেই দুইজন মানুষের অস্তিত্ব দেখতে পেল। কিছুটা দূরে হওয়ায় এবং অন্ধকারের কারণে ঠিক বোঝা যাচ্ছে না। বিভিন্ন ফুড স্টলের তির্যক আলোয় যেটুকু বোঝা যায়, এর মধ্যে মিঠি লক্ষ্য করলো দুজন ব্যক্তিকে। একজন হুডি পরনে সম্পূর্ণভাবে ঢাকা, দূর থেকে বোঝা যাচ্ছে, আর একজন ব্রেসলেট পরিহিত আগন্তুক। ব্রেসলেট পরা আগন্তুক হুডি পরিহিত আগন্তুককে কিছু একটা দিচ্ছে। যার হাতে ব্রেসলেট তাকে তিহামের মতো মনে হচ্ছে, আর এবং তিহামের হাতে ঠিক সেম ডিজাইনের ব্রেসলেট মিঠি দেখেছে। তিহাম সেই হুডি পরিহিত ব্যক্তিটির দিকে হাত বাড়িয়ে একটি ছবি দিয়ে বলল, এটা চিনির ছবি? আমাদের হাতে একদম টাইম নেই। সেই হুডি পরিহিত আগন্তুক বাঁকা হেসে চিনির ছবি হাতে নিয়ে বলল, ইট ইজ নট মাই টাইপ, বাট শি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড কিউট। মিঠি সামনের দিকে এগিয়ে যাবে দেখার জন্য ভাবতেই কিছু একটা শব্দ হলো। সেই শব্দের উৎস খুঁজতেই পেছনে ফিরে দেখতে পেল তিহাম অনেকগুলো রোজ হাতে নিয়ে মনোমুগ্ধকর হাসি দিয়ে বলল, ফুলগুলো তোমার জন্য। আপনি কোথায় ছিলেন? আপনার মতো কাউকে দেখেছি ওইখানটায়। সেদিকে তো কেউ নেই, কাকে দেখছো? মিঠি পেছনে ফিরে দেখল, হ্যাঁ কেউ নেই। তিহাম বলল, আমার একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে, সেটা রিসিভ করতে গেছিলাম। ওইদিকে তো অনেক ভিড়, শব্দ, তাই এই দিকে আসা। চলো বাসায় যাওয়া যাক। মিঠি তিহামের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছে, মুখে এক চিলতে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে বলল, ফুলগুলো খুব সুন্দর। আউচ! কথাটা বলার সাথে সাথে মিঠির হাতে ফুলের কাঁটা বিঁধে গেল। ফুলের সৌন্দর্যে মেতে থাকলে কি হবে? এতে কাঁটা তো থাকবেই। সব ধ্যান মনোযোগ যদি সৌন্দর্যের মধ্যেই রাখো, কাঁটা তো বিঁধবেই, এটাই স্বাভাবিক। কিছুটা গম্ভীর কণ্ঠে চোয়াল শক্ত করে কথাগুলো বলল তিহাম। মিঠি তিহামের কথা শুনে অবাক হয়ে তিহামের দিকে তাকিয়ে আছে। মিঠির কাছে মনে হলো তিহাম মিঠিকে এমন কিছু বলেছে সেটা খুব গভীরে কোথাও লেগেছে। পাশেই ডাক্তার ছিল, তিহাম মিঠিকে সেখানে নিয়ে গেল। ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা বাজে। ফিনল্যান্ডের রাতের শহরে আজ ঠান্ডা খানিকটা বেশি। বরফে সারা শহর স্বচ্ছ সফেদ হয়ে আছে। সেই সাথে নির্ণয়ের ব্ল্যাক রঙের বাইকটা দ্রুত বেগে ছুটে চলেছে গন্তব্যে। বাইকে বসার সাথে সাথে চিনি উপলব্ধি করলো বিদঘুটে অসুস্থতায় ভুগছে। চারিদিকে ঠান্ডা আবহাওয়ার সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা আবহাওয়ায় নাক চিরে ভেতরে প্রবেশ করছে। কয়েক স্তর ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারিপাশ। নাক চিরে ভিতরে প্রবেশ করা শীতল বুনো বাতাসে যেন হৃদয় জমে যাচ্ছে। শক্ত বরফের খণ্ডে রূপান্তরিত হচ্ছে হাত পা সহ শরীরের বাকি অংশ। এ যেন প্রাকৃতিক নতুন শীতলতার প্রবাহ। নির্ণয় বাইকের লুকিং গ্লাসে চিনির অস্বস্তি বুঝতে পেরে বাইক এক সাইডে থামালে চিনি নেমে পড়ল। নির্ণয় বাইক থেকে নেমে চিনির কোমরের দুপাশে হাত রেখে চিনিকে বাইকে বসালো।
তারপর বাইকের ওপর চিনির দুপাশে হাত রেখে সূক্ষ্ম নজরে চিনিকে পরখ করলো। চিনির কাছে ব্যাপারটা মোটেও সুবিধার লাগছে না। নির্ণয় ভাইয়া একজন নির্দয় মানব, এমন প্রতিকূল আবহাওয়ায় না জানিয়ে আবার মাঝপথে রেখে চলে যায়। মিনিট খানেক পর নীরবতার অবসান ঘটিয়ে চিনি আর্দ্র ভাঙা শব্দে বলল, মাঝপথে বাইক থামিয়ে রেখেছেন কেন নির্ণয় ভাইয়া? আমরা কি যাব না? নির্ণয়ের পাথরের খণ্ডের ন্যায় শক্ত অনুভূতিহীন কণ্ঠে চিনির দিকে প্রশ্ন ছুড়ল। আমার গায়ে কি নোংরা লেগে আছে, যার কারণে আমাকে টাচ করতে তোর ভিতরে এত অনীহা? তারপর কৃত্রিম একটা হাসি খেলে গেল নির্ণয়ের ঠোঁটের কোণে। মুখটা আরো একটু চিনির সামনে বাড়িয়ে একই সুরে বলল, যদি আমি তোকে টাচ করি তাহলে আই প্রমিস অন্যরকম কিছু হয়ে যাবে। তার জন্য আমি নয়, বরং তুই নিজে দায়ী থাকবি ফিউচার। মুহূর্তের মধ্যে নির্ণয়ের পরিবর্তন দেখে চিনি ভয়ে চোখের পাতা ঝাপটাচ্ছে। কি বলবে এটাই বুঝতে পারছে না। নির্ণয়ের এমন বেপরোয়া কথাবার্তা চিনির শরীর শিউরে দিতে সক্ষম। এখন তো আমি কিছু করিনি, শুধু শুধু আমার ভয় কেন দেখাচ্ছেন? নির্ণয় চিনির কানের কাছে গিয়ে হিসেসিয়ে বলে, তুই কেন কিছু করিস না? এটাই তো তোর প্রবলেম। আমি চাই আমার সাথে সাইড বাই সাইড তুইও কিছু কর। কথাটা বলেই চিনির সামনে এসে চোখ টিপ দিল। কে জানে চিনি কি বুঝলো, লজ্জায় গাল লাল হয়ে গেল। চিনির গাল লাল হতে দেখে নির্ণয় চিনির গালে হাত রেখেই বলল, লুক এট মি সুইট হার্ট। নির্ণয়ের মুখে সুইট হার্ট বাক্যটি শুনে কপট রাগ করে নির্ণয়ের চোখে চোখ রাখলো চিনি। তুই কি এবার ঠিক করে এসছিস? তোর জ্বলন্ত উত্তাপে লাভে পুড়িয়ে মারবি আমায়? তাহলে এটাও ঠিক করে রাখিস, এবার তোর জন্য আমি নয়, বরং আমার জন্য তোকে পড়তে হবে। নির্ণয় ক্ষুদ্র হেসে বলল, আফটার অল। পুরো কথাটা সম্পূর্ণ না করে হাতের এক আঙুলের সাহায্যে চিনির হেলমেটের ঢাকনাটা লাগিয়ে দিয়ে বাইকে উঠে বসলো। চিনি এইবার নির্ণয়ের ভয়ে নির্ণয়ের কাঁধে হাত রাখলো, কিন্তু এতে নির্ণয়ের মুখশ্রী বিন্দু মাত্র পরিবর্তন হলো না। চিনির এইটুকু স্পর্শ নির্ণয়ের কাছে কেমন যেন ঠুনকো কিংবা শুকনো মেরু ডালের মতো মনে হচ্ছে। এই সামান্য স্পর্শ নির্ণয়কে কাবু করার জন্য যথেষ্ট নয়। নির্ণয়কে কাবু করতে চাইলে গভীর কোনো প্রগাঢ় স্পর্শের প্রয়োজন। নির্ণয় আগের চেয়ে বাইকের স্পিড দ্রুত গতিতে বাড়িয়ে দিয়েছে। নির্ণয়ের মাঝে কোনো অজানা ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে, যা ৮ বছর পেরিয়ে ৯ বছরে পা দিয়েছে। আর সেই ৯ বছরের অনুভূতি এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এর মধ্যেই চিনি সামনের দিকে লক্ষ্য করতেই দেখতে পেল সামনের দিক থেকে বড় একটা ট্রাক নির্ণয় বাইকের দিকে এগিয়ে আসছে। আর নির্ণয়ও বেপরোয়া ভাবে সেই ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছে। ভয়ে চিনির যান যায় যায় অবস্থা। চোখের সামনে বিদঘুটে ঘটনা ঘটার আভাস পাওয়া মাত্র ভয়ে চিনির পুরনো স্মৃতি জানান দিচ্ছে। ট্রাক যত সামনে এগিয়ে আসছে আর নির্ণয় বাইক যত সামনে এগিয়ে যাচ্ছে, ক্রমশই চিনির ভয় দ্রুত গতিতে বেড়ে চলেছে। ভয়ের চোটে চিনি নির্ণয়কে ২ হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলছে, আমার প্রচন্ড ভয় করছে নির্ণয় ভাইয়া, প্লিজ কিছু একটা করুন। এর মধ্যে কিছু একটা শব্দ হতেই চিনি চোখ মেলে সামনের দিকে তাকাতেই দেখতে পেল আশ্চর্যের বিষয়, সে বড় ট্রাকটা উধাও। চিনি ঘাড়টা কিঞ্চিত পরিমাণ পেছনে ঘোরাবে ট্রাকটার কি হয়েছে পর্যবেক্ষণ করার জন্য। এর মধ্যে নির্ণয়ের রাশভারী আওয়াজ শোনা গেল। ডোন্ট মুভ। নির্ণয়ের লুকিং গ্লাসে স্পষ্ট দেখা যাচ্ছে ট্রাকটা খাদে পড়ে গেছে। নির্ণয় সেই দৃশ্যটি লুকিং গ্লাসে দেখে ঠোঁট বাঁকিয়ে ক্রুটি হাসল। পরিস্থিতি স্বাভাবিক হতেই চিনি নির্ণয়ের গায়ে থেকে হাত সরাতে যাবে, তখনই নির্ণয় লুকিং গ্লাসে তাকিয়ে চিনির হাতের ওপর হাত রেখে বলল, ইট ডাজন্ট ম্যাটার হানি। নির্ণয়ের কথা শুনে চিনি লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। ব্যাপারটা নির্ণয়ের বোধগম্য হতে বিড়বিড় করে বলল, তোর বয়সের অজুহাতে আর দূরত্ব নয়, এবার যা হবে ফেস টু ফেস। সারা পথ হেলমেটের ভিতরে নির্ণয়ের ঠোঁটের কোণে ক্ষুদ্র হাসি রেখা লেগেছিল। তবে এই হাসির রহস্য চিনি অবগত নয়। চিনির স্পর্শে যেন নির্ণয়ের মাঝে নতুন অনুভূতি জাগ্রত হলো। ফুরফুরে মেজাজে বাইক চালিয়ে গন্তব্যে পৌঁছাতেই নির্ণয় লক্ষ্য করলো রাইডিং প্লেসে অনেক ভিড় জমে আছে। বাইক থেকে নেমে চিনির হাত ধরে সামনে এগিয়ে যেতেই সবার উদ্দেশ্যে বলল, হোয়াটস গোয়িং অন হিয়ার? নির্ণয় কণ্ঠের স্বর শুনতেই এত মানুষের হইচই মুহূর্তেই নিস্তব্ধতায় পরিণত হলো। সবাই নিশ্চুপ দেখে নির্ণয়ের চোখ এবার জিয়াং আদনানও তিনার দিকে নির্দিষ্ট করলো। জিয়াং নির্ণয়ের কাছে এসে বলল, তুই ফ্রাঙ্ক, আসলে তোর রেসিং কারগুলো থেকে ব্যাকটি কার? এর মধ্যেই লেসিনা নামে এক ফরেনার সুন্দরী রমণী নির্ণয়ের সামনে এসে বলল, And see, he's not different. Same to সো হোয়াট? নির্ণয় সিনহা চৌধুরীর কার লিস্টে একটি কারের জন্য কি কার কম পড়ে যাবে?
দ্য গ্রেট পার্সোনালিটি নামে নির্ণয় সিনহা চৌধুরীর মুখ থেকে এমন কথা শুনে সবাই বিস্ময়কর চোখে তাকিয়ে আছে। নির্ণয়ের কথা শুনে জিয়াংয়ের চোখ জোড়া বের হবার জোগাড়। কিছুতেই নির্ণয়ের কথা বিশ্বাস হচ্ছে না কারো। আদনান আর তিনা বিষয়টায় অবগত হলেও চিনি আর নুসরাত তার বিপরীত। জিয়াংকে নুসরাত এবার প্রশ্নটা করেই ফেললো। সবাই নির্ণয় ভাইয়ের কথা শুনে ভূত দেখার মতো এভাবে তাকিয়ে আছে কেন? হোয়াট এ সারপ্রাইজ যে নিজের কার কিংবা বাইক তার অনুমতি ছাড়া ছোঁয়া তো দূর, দেখার রাইট দেয় না, সে বলছে এই কথা। হাউ ইজ বিলিভ দিস? আকস্মাৎ নির্ণয়ের মুখে এই কথা শোনা পর যতটা অবাক, ঠিক তেমনি সবার চোখে নির্ণয়ের হাতের দিকে। এই প্রথম নির্ণয় সিনহা চৌধুরী স্বয়ং কোনো মেয়েকে নিয়ে রাইডিং প্লেসে উপস্থিত, তারপর আবার হাতে হাত রাখা অবস্থায়। বিষয়টা নিতান্ত কৌতূহল বশত ও ভাবার বিষয় সবার কাছে। তবে এর কারণ একটাই, চিনি। নির্ণয় সবাইকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলল। আই গেস সব রেডি? ইয়েস ব্রো, আল স্টোন ডান। তুমি ঠিক যেমনটা বলেছো ঠিক সেভাবেই। আমি রেডি আনছি। নির্ণয় চিনির দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে গলা থেকে মাফলারটা খুলে চিনির গলায় পেঁচিয়ে দিল। চিনি বরাবরের মতো বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নির্ণয় নিজের কাজে অনড়। তারপর আদনান ও তিনার উদ্দেশ্যে বলল, এই 30 মিনিট চিনিকে দেখে রাখার দায়িত্ব তোদের। বলেই নির্ণয় এক গাড়িতে, জিয়াং আরেক গাড়িতে উঠে বসলো। এরকম এক সারি বেঁধে অনেকগুলো গাড়ি নির্ণয় আর জিয়াং এর গাড়ির সাথে নিজেদের গাড়ি নিয়ে জড়ো হলো। সবাই অটো রেসিং এর মতো ডেঞ্জারাস গেমের জন্য প্রস্তুত হচ্ছে। বিভিন্ন ধরনের রেস আয়োজন করার সাথে সাথে কিছু রুলস বরাদ্দ। এই অটো রেসিং এ যদি কারো প্রাণহানিও হয় তাহলে কেউ রিগ্রেট ফিল কিংবা মরার জন্য দায়ী নয়। রেসিং এর মধ্যে এবং গেমের স্বার্থে কাউকে ছাড় দেওয়া যাবে না। সব গাড়িগুলোর মাঝে ব্লু রঙের গাড়ি উপস্থিত হলো ফিনল্যান্ডের ডেভিন নামে এক তরুণ ব্যক্তির। উপস্থিত হতেই ডেভিন বিচ্ছিরি এক হাসি দিয়ে নির্ণয়কে কিছু একটা ইঙ্গিত করলো। নির্ণয় ডেভিনের কার্যকলাপ দেখে বাঁকা হেসে রেসিং এর জন্য প্রস্তুত হলো। এর মধ্যে লেসিনা নামে সুন্দরী রমণী সবাইকে লাল পতাকা দেখানোর সঙ্গে সঙ্গে সকলে গাড়ির গিয়ারে হাত রাখলো। এর মধ্যেই লেসিনা লাল পতাকা উপরে তুলতে সবগুলো কার বাতাসের বেগে ছুটে চলল। সে সাথে সব গাড়ির ওপরে ড্রোনি 99 আর সি এর মাধ্যমে ক্যামেরা উড়ে যাচ্ছে। এইসব দেখে চিনি ভয়ে নুসরাতের হাত চেপে ধরলো। এমন ভয়ঙ্কর দৃশ্য চিনিকে দুর্বল করে দিচ্ছে। চারপাশে সকলের মুখে একটি জয় জয়কার ধ্বনি। অ্যান্ড সি দ্য গ্রেট বয় অ্যান্ড হট বয়। চিনি নুসরাতকে উদ্দেশ্য করে বলল, নিরব ভাইয়া কি করে এই ভয়ঙ্কর খেলায় তার নাম তৈরি করেছে? নুসরাতের মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছে না। নুসরাতের চোখ রেসিং এর মধ্যে সীমাবদ্ধ। বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হলেও দিন দিন নির্ণয় সিনহা চৌধুরীর কাছে ও ফিনল্যান্ডের তরুণদের কাছে রেসিং তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। কার রেসিং হলো এমন প্রতিযোগিতা যেখানে গতি থাকে 70 থেকে 100 কিলোমিটার। কে কত দ্রুত গতিতে কার চালিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে। রেসিং এর মধ্যে নির্মম প্রতিযোগিতা চলে তরুণদের মাঝে। এর মধ্যেই যিনি লক্ষ্য করে নির্ণয়ের গতি এক ধরনের নেশার মতো কাজ করছে। সেকেন্ডের মধ্যে সবাইকে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। একের পর এক চলার পথে বিদঘুটে কর্মকাণ্ডের অবনতি ঘটছে, আর নির্ণয় সিনহা চৌধুরী সবার প্রথম এগিয়ে আছে। এভাবেই এক পর্যায়ে যখনই রেসিং শেষ হওয়ার পর্যায়ে তখনই হঠাৎ নির্ণয় এক অপ্রকাশিত কাজ করে বসলো। রেসিং এর মধ্যে ডেভিনের পিছু নিল। ডেভিন কিছু বুঝে ওঠার আগেই ডান পাশে নির্ণয়কে দেখতে পেল আর বাম পাশে জিয়াংকে। ডেভিন দুই পাশেই স্বাগতোক্তিতে ডেভিনকে ঘিরে ফেলেছে জিয়াং এবং নির্ণয়। কিছুতেই নির্ণয় আর জিয়াং এর গাড়ির মাঝ থেকে বের হতে পারছে না ডেভিন। আর একের পর এক নির্ণয় আর জিয়াং গাড়ির সাহায্যে পাঞ্চ মেরে ডেভিনকে ক্ষতবিক্ষত করছে। ডেভিন বাঁচার জন্য আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা লোকালয়হীন আর বেশ নির্জন। নির্ণয়ের কাছে এখন ডেভিনকে মেরে ফেলা কতই না সহজ হবে। এর মধ্যে নির্ণয় জিয়াংকে ইশারা করতেই নির্ণয় আর জিয়াং থেমে গেল, আর ডেভিন দুই গাড়ির মাঝ থেকে ছাড়া পেয়ে বাঁচার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আরেকটু সামনে এগোলে খাদে পড়ে যাবে। ঠিক সেই সময় ব্ল্যাক রঙের একটা গাড়ি মাঝপথ থেকে এসে ডেভিনের গাড়ি ঘর্ষণ দিয়ে স্রোতের ব্যাগে ব্ল্যাক গাড়িটি ডেভিনের গাড়িটিকে ঠেলে দ্রুত গতিতে সামনের দিকে নিয়ে গেল। নির্ণয় জিয়াং কিছু বুঝে ওঠার আগেই ডেভিনের গাড়ি নিয়ে যাওয়া পথ থেকে গাড়ি ব্লাস্ট হওয়ার শব্দ হলো। নির্ণয় গাড়ি থেকে নেমে দৌড়ে সেই পথে যেতে দেখতে পেল ডেভিনের গাড়িতে বিস্ফোরণ হয়েছে। আর ব্লাস্ট হওয়ার সময় যে ডেভিন সে গাড়িতে ছিল তার জলজান্ত প্রমাণ ডেভিনের ছিন্ন ভিন্ন মরদেহ।
নির্ণয়ের চোখের সামনে ডেভিনের গাড়ি জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। এর মাঝে জিয়াং দৌড়ে এসে নির্ণয়ের পাশে দাঁড়ালো। জিয়াং উত্তেজিত কণ্ঠে বলল, তোর চোখের সামনে থেকে তোর টার্গেট ছিনিয়ে নিল, ডেভিনকে মেরে ফেলে তোকে ওয়ার্ন দিল। এত বড় বুকের পাঠা আমাদের রেসিং টিমের মধ্যে কারো নেই, তাহলে কি বাহিরের? জিয়াং পুরো কথাটা সম্পূর্ণ না করতেই কিছু দূরে আরেকটি গাড়ি ব্লাস্ট হওয়ার শব্দ হলো। নির্ণয় এক মুহূর্ত দেরি না করে সেদিকে অগ্রসর হলো। সেদিকে পৌঁছাতে আদনান, তিনা, নুসরাত সবাইকে দেখতে পেল, কারণ দ্বিতীয় ব্লাস্ট যেখানে হয়েছে সেই জায়গাটি রেসিং স্টার্ট পয়েন্টের নিকটে, তবে নির্ণয় এবং জিয়াং থেকে কিছুটা দূরত্বে। নির্ণয় সবাইকে একসাথে দেখলেও চিনিকেই ভয়ে জড়সড় হয়ে অন্য জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখলো। গাড়ির বিস্ফোরণের জন্য চারিদিকে কালো ধোঁয়ায় ছড়িয়ে গেছে। এর মধ্যে ডান সাইড থেকে নির্ণয় আর জিয়াং চিনির দিকে এগিয়ে যাচ্ছে, আর বাম সাইড দিয়ে আদনান চিনির কাছে যাচ্ছে। কিন্তু এর মধ্যে এক মিস্টেরিয়াস ব্যক্তি চিনিকে ধাক্কা মেরে বেপরোয়াভাবে চলে যাচ্ছে। মিস্টেরিয়াস ব্যক্তির বেশভূষা ভিন্ন রকমের ছিল। পরনে ব্ল্যাক ডেনিম জ্যাকেট, মাথায় ব্ল্যাক ক্যাপ, চোখেও ব্ল্যাক রঙের রোদ চশমা এবং মুখে মাস্ক। এর মধ্যেই নির্ণয় দৌড়ে এসে চিনিকে ধরে ফেলল। জিয়াং ও আদনান তৎক্ষণাৎ চিনিকে ঘিরে ধরল। নির্ণয় চিনির ব্যালেন্স রেখে সামনের দিকে তাকাতে দেখতে পেল সেই মিস্টেরিয়াস ব্যক্তি উধাও। নির্ণয় চিনির উদ্দেশ্যে আদুরে কণ্ঠে বলল, আর ইউ ওকে ফিউচার? ঠিক আছে, কিন্তু ওইখানে কি হয়েছে? কিছু সময় পর নির্ণয় চিনিকে নিয়ে দ্বিতীয় গাড়ি বিস্ফোরণ হওয়ার স্থানে পৌঁছালো। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে নির্ণয়। পেছন থেকে জিয়াং বলে, অ্যান্সি, এটা তো তোর রেসিং কার। ঘন্টাখানেক আগে লেসিনো থেকে তোর মতো পোশাক পরিধান করে এই কারটা নিয়ে গেছে। নির্ণয় জ্বলন্ত গাড়ির দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে। জিয়াং আরো উত্তেজিত হয়েই বলল, রেসিং গেম অনুসারে কেউ তোকে রেড সাইড ডাবল ওয়ার্নিং দিল। জিয়াং এর কথা শোনার সাথে সাথে নির্ণয়ের রক্তিমাখি জোড়া ঘাড় ঘুরিয়ে জিয়াং এর দিকে তাকালো। এর মধ্যে চিনি কান্না করে নির্ণয়ের জ্যাকেটে খামচে ধরেই বলল, আমার ভয় করছে নীরব ভাই, আমি বাসায় যাব। নির্ণয় চিনিকে সামনে এগিয়ে যেতে যেতে জিয়াং ও আদনানের উদ্দেশ্যেই বলল, অ্যাট এনি কস্ট আজকের মধ্যে চিনিকে যে ধাক্কা মেরেছে তাকে আমার সামনে চাই। আর হ্যাঁ, তাকে তো দেখবই, যেমন কার্ড চুরি করে অ্যান্ড আমার টার্গেট ছিনিয়ে নিয়ে আমার রেড ওয়ার্নিং দেয়। দিস ইজ নট ফেয়ার। কথা শেষ করে চিনিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। হেলেন সিংকেই শহর। তিহামার মিঠি অ্যাপার্টমেন্টে পৌঁছাতেই ঘড়ির কাঁটা একটায় এসে টিকটিক শব্দ হচ্ছে। ভিতরে প্রবেশ করতে মিঠিকে থাকার জন্য নির্দিষ্ট একটি কক্ষ দেখিয়ে দিল, আর মিঠি ফ্রেশ হওয়ার জন্য সেই রুমে চলে গেল। হল রুমের নরম গতিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে চোখ বন্ধ করে তিহাম বসলো। এর মধ্যেই তিহামের নিত্যদিনের মোবাইল ফোনটা বেজে উঠল। তিহাম চোখ বন্ধ করা অবস্থায় মোবাইলের ওপাশের ব্যক্তির বলা কথা শুনে আচানক চোখ মেলে হাসির উচ্ছ্বাসে বলে উঠল, ওয়েল ডান, তুই আমার এক্সপেকটেশনের থেকে বেশি কিছু করে দেখিয়েছিস। এখন আমাদের মেইন টার্গেটে ফোকাস করা উচিত। বলেই ফোনটা রেখে সামনে তাকাতে মিঠিকে দেখতে পেল। মিঠিকে দেখার পর তিহামের উচ্ছ্বসিত হাসি মাখা চেহারাটা সেকেন্ডের মধ্যে বিলীন হয়ে গেছে। মিঠি মিনিট খানেক সময়ের মতো স্তব্ধ থেকে তিহামের উদ্দেশ্যে বলল, শাওয়ার নিব, পানি আসছে না। তুমি যাও, আমি দেখছি কেন পানি আসছে না। মিঠি চলে যেতেই তিহাম মনে মনে ভাবলো মিঠি কিছু শুনেছে। পরের মুহূর্তে আবার এটা ভাবলো, কি বা শুনবে, সে তো কারো নাম বলেনি, কিন্তু মিঠির চেহারা এতটা ফ্যাকাশে কেন দেখাচ্ছে। মিঠি ওয়াশরুমের দিকে অগ্রসর হতে মনে মনে ভাবলো, এতদিন যাবত তিহামকে দেখছে, তাও বড্ড বেশি অচেনা মনে হচ্ছে তিহামকে। আশ্চর্যের বিষয় হলো তিহামকে সে কখনো এভাবে হাসতে দেখেনি। আজকের হাসি বেশ অন্যরকম, কেমন যেন অচেনা লাগছে ওনার কথা বলার ধরন এবং হাসি। মাঝরাতে ফাঁকা রাস্তায় নির্ণয় সিনহাত চৌধুরীর হোয়াইট রঙের রোলস রয়েলস কারটি বাতাসের বেগে চলছে। গভীর রাতে ঘূর্ণিঝড়ের মতো ঠান্ডা শীতল হাওয়ায় খানিকটা কেঁপে ওঠে চিনির শরীরের সর্বাঙ্গ। তবে নির্ণয়ের মধ্যে ঠান্ডার বিন্দু পরিমাণ হেরফের নেই। চিনি লক্ষ্য করল নির্ণয়ের ড্রাইভিং সিটের গ্লাস ওপেন, কিন্তু এতে নির্ণয়ের মাঝে কোনো পরিবর্তন নেই। নির্ণয়ের রক্তিম চোখের তরতাজা বিস্তৃত ধপধপে সাদা চেহারাটা পৈশাচিক সত্তায় ফ্যাকাশে হয়ে আছে। ভেতরে ভেতরে জ্বলন্ত উত্তাপের লাভায় টকবক করে উঠছে, শুধু প্রকাশ করা অব্দি বাকি। চিনি মনে মনে ভাবছে, নির্ণয় ভাইয়ার কি ঠান্ডা অনুভব হয় না? আবার ভাবলো, মানুষটা দিন দিন এতটাই পাষাণ হয়ে গেছে, তাই তো শীত কিংবা ঠান্ডা অনুভব করতে মনে হয় ভুলে গেছে। নির্ণয় ড্রাইভিংয়ে যতটা মনোযোগী দিয়ে কার চালাচ্ছে, সেই সাথে বার কয়েক গাড়ির লুকিং গ্লাসে চোখ বোলাচ্ছে।
এর মাঝেই নির্ণয় ড্রাইভিংয়ে মনোযোগ অবস্থায় চিনির উদ্দেশ্যে বলল, এভাবে কি দেখছিস? সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। হঠাৎ করে নির্ণয়ের কথায় চিনি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। মনে মনে ভাবলো কি জন্য যে তাকিয়ে থাকতে গেল। ওনার দিকে তাকিয়ে থেকে কত বড় বিপদের মুখে ফেসে গেছে তা এতক্ষণে ভালো মতোই অনুমান করতে পারছে সে। কি বলবে ভাবতে ভাবতে নির্ণয় সামনের দিক থেকে চোখ ঘুরিয়ে চিনির দিকে তাকাতেই ভয়ে আতঙ্কে মুখ ফসকে চিনি বলে ফেলে, আপনি তো কিছুদিন পর বিয়ে করবেন, তার মানে আপনি কাউকে ভালোবাসেন? কথাটা বলেই চিনি নিজের মাথায় নিজে কাঁটটা মেরে মনে মনে বলল, কি বলতে গিয়ে কি বলে ফেললো। নির্ণয় সামনের দিকে চোখ স্থির রেখে বলল, কেমন ভালোবাসা? ভালোবাসা কি অনেক রকম হয় নাকি? নির্ণয় মিনিট খানেক সময় চুপ থেকে বলে, ভালোবাসা 3 রকমের হয়। চোখের ভালোবাসা, শরীরের ভালোবাসা আর মনের ভালোবাসা। চোখের ভালোবাসা যেতে লাগবে 1 মাস, শরীরের ভালোবাসা যেতে লাগবে 1 বছর, আর মনের ভালোবাসা গোটা জীবনটাকে নয়ছয় করে দেয়। নির্ণয় অত্যন্ত ঠান্ডা স্বরে চিনিকে কথাগুলো বলে কালো সিল্কি চুলগুলোতে ব্যাক ব্রাশ করতে করতে গাড়ি থামিয়ে চিনিকে আদেশের স্বরে বলে, আমি রুমে প্রবেশ করার সাথে সাথে আমার চোখ যেন সর্বপ্রথম তোর উপরে পড়ে। কার রুমে? অফকোর্স আমার রুমে। চিনি হলরুমে প্রবেশ করতে নির্ণয়ের কানে লাগানো এয়ারপডে শুনতে পেল চিনি সেফলি হলরুমে পৌঁছে গেছে। মুহূর্তের মধ্যে নির্ণয় রলস রয়েলস কারটি বিদ্যুৎ গতিতে ঘুরিয়ে বিপরীত পথে অগ্রসর হলো। নির্ণয়ের সামান্যতম প্রকৃতির হিমেল হাওয়াতেও রক্তের দাবানল টকবকিয়ে ফুটে উঠছে। এক জঙ্গলের পথ ধরে নির্ণয়ের রলস রয়েলস কার তুফানের বেগে এগিয়ে যাচ্ছে। নির্ণয়ের অন্তরে দাবানলের মস্তিষ্ক শত্রু নিধনের জন্য বেপরোয়া হয়ে পড়েছে। নির্ণয়ের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই নির্দিষ্ট কালো কুৎসিত ব্ল্যাক হোম নামে বাড়িটির সামনে এসে নির্ণয়ের গাড়িটি ক্লান্ত হয়ে পড়ল। তবে নির্ণয়ের মধ্যে ক্লান্তির ছিটে ফোটাও নেই। যা আছে তা শুধু আগ্নেয়গিরির অগ্নিসংযোগ। নির্ণয় গাড়ি থেকে নামতেই ব্ল্যাক হোমের সকল গার্ড কর্নিশ করল। নির্ণয় সেগুলোকে ইগনোর করে ভেতরে প্রবেশ করতে চোখে পড়ল ফায়ার ফ্ল্যাক্স জ্বালানো হয়েছে। বিদঘুটে অন্ধকার ব্ল্যাক হোমে দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিশিখার লাল লালিমায় অদ্ভুত গা ছমছমে লাগছে চারপাশ। এর কিছু দূরে চেয়ারের সঙ্গে হাত মুখ বেঁধে কালো মুখোশ পরিয়ে বসিয়ে রাখা হয়েছে ব্ল্যাক পোশাকের এক ব্যক্তিকে। পেছনে জিয়াং আদনান ও তিনা দাঁড়িয়ে আছে চুপটি করে, শুধু নির্ণয়ের পদক্ষেপের অপেক্ষায়। নির্ণয় এসেই মুখোমুখি একটা চেয়ারে বসে তারপর সামনে অবগত আরেকটি চেয়ারে পায়ে পা তুলে আরাম করে বসে হাতের সাহায্যে একটানে ব্ল্যাক পোশাকের ব্যক্তির মুখের ওপর থেকে কালো মুখোশটা খুলে ফেলে। শীতল দৃষ্টিতে এক পলক তাকিয়ে বলল, টোটাল মিস্টেক। চিনিকে যে ধাক্কা দিয়েছে এই ব্যক্তি সেই ব্যক্তি নয়, নট অ্যাট অল। তুই ভালো করে দেখ, এটা ওই ব্ল্যাক ড্রেস পরা সেই মিস্টেরিয়াস ব্যক্তি যে চিনিকে ধাক্কা দিয়েছে। ডোন্ট টক টু মাচ। চিনিকে যে ধাক্কা মেরেছে সে যদি 1000 মানুষের ভিড়ে থাকে তাহলে আমি তাকে চিনে ফেলবো। তার চেহারা ঢাকা ছিল, চোখ নয়। ব্রো, এই ব্যক্তি সেই ব্যক্তি নয় যে চিন্নিকে ধাক্কা মেরেছে, তবে বিস্ফোরণের প্রত্যেকটা ফুটেজ ও ডিলিট করেছে, তাই ওকে ধরে নিয়ে এসেছি। আদনানের কথা শুনে এবার নির্ণয়ের মেজাজ চড়ে বসল। রাগে গর্জন উঠে কিছু একটা ভেবে গলাস্বর খানিকটা বিরক্তি নিয়ে বলল, ডিলিট করো ফুটেজগুলো রিকভার করে ফেল এবং চিনিকে যে ধাক্কা মেরেছে আমার তাকে চাই। পরবর্তীতে নির্ণয় মুখভঙ্গিমা গভীর করে ব্ল্যাক পোশাকধারীর উদ্দেশ্যে কঠিন গলায় বলে উঠল, তুই কতটা জানিস আমার সম্পর্কে? কার স্পাই হয়ে কাজ করছিস? নির্ণয় তড়িঘড়ি করে রিভলভারটা হাতে নিয়ে অত্যন্ত ঠান্ডা স্বরে বলল, সিরিয়াসলি কে আমার সাথে গেম খেলা ট্রাই করছে? নির্ণয়ের কথা শুনে কালো পোশাকধারী বুঝতে পেরেছে আদৌ নির্ণয়ের হাত থেকে জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবে না। সেই আতঙ্কে রক্ত ঠান্ডা হয়ে আর যাচ্ছে ক্রমশ। একে তো নাজেহাল অবস্থা, তার উপর মুখে যে কোনো কিছু স্বীকার করবে সেই উপায়টুকু বাঁচিয়ে রাখেনি জিয়াং, আদনান ও তিনা। কালো পোশাকধারী ব্যক্তিকে এমনভাবে মুখ বেঁধেছে যে টু শব্দটাও বের হচ্ছে না ভেতর থেকে। নির্ণয় খানিকটা হেসে আদেশের সুরে তৎক্ষণাৎ বলল, ডেজিকে নিয়ে আয়, সব সত্যি চুটকেতে সামনে এনে হানা দেবে। শুধু শুধু হাত নোংরা করার ফিলিংস আসছে না। বলেই ক্রুরো হেসে উঠে হনহন করে বের হয়ে গেল। নির্ণয়ের এমন গা ছাড়া ভাব দেখে জিয়াং বিড়বিড় করে বলল, তা আসবে কেন? চিনিকে যে ধাক্কা মেরেছে তাকে যদি ধরে নিয়ে আসতাম তাহলে ফিলিংসের 7 রঙের প্রজাপতি এদিক সেদিক উঠত। একটুর জন্য জানটা বেঁচে গেছে। তখন যদি ডেইলিনকে টার্গেট না করে আমাকে করতো তাহলে নুসরাতকে প্রপোজ করার আগেই উপরে চলে যেতাম। নির্ণয় ভাবনার জগতে দ্বিগুণ আগ্রহ নিয়ে ফোন দিয়ে আঁটতে শুরু করে।
আবারও নতুন কোনো ভাবনায় মেতে ওঠে কিংবা নতুন কোনো মস্তিষ্কের খেলায়। এর মধ্যে আদনান সতর্ক অবস্থায় পিছু এসে নির্ণয়ের উদ্দেশ্যে বলল, ব্রো, তোমার কি মনে হয় এটা সেই সাইকোথেরাপির কাজ? একই দিনে দুইবার অ্যাটাক করলো, বিস্ফোরণ এবং ট্র্যাক চাপা দিতে চাইলো, নাকি এর পেছনে অন্য কেউ আছে, মাস্টার মাইন্ড? আদনানের কথায় বিনা বাক্যে স্থান ত্যাগ করলো নির্ণয়। আদনান পকেটে হাত গুজিয়ে বলল, যা বাবা, চিনিকে যে ধাক্কা মেরেছে তাকে খুঁজে পাওয়ার শোকে ব্রো আমার শোকাতো বাই এনি চান্স। যদি তাকে খুঁজে পাওয়া যায়, বাকিটা ইতিহাস।